আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হাউ টু ম্যানেজ এন্ড কন্ট্রোল ডকুমেন্টস এফেক্টিভলি। আমরা একটা অর্গানাইজেশনে আমরা যারাই আছি এখানে আমরা সবাই প্রফেশনাল, সবাই কোথাও না কোথাও জব করতেছি। আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে প্রতিদিনই কোনো না কোনো ডকুমেন্টেশন আমাদের কাজে লাগে, বা আমাদের প্রত্যেকটা কাজের অংশেই ডকুমেন্টেশন রয়েছে। তো ওই ডকুমেন্ট গুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব এবং কন্ট্রোল করব যেন আমরা এফেক্টিভলি কাজ করতে পারি বা এফেক্টিভলি ডকুমেন্ট গুলোকে কন্ট্রোল করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকে ট্রেনিং এর মূল উদ্দেশ্য। আহ তাহলে শুরু করতেছি। আজকে ট্রেনিংটা আপনাদের কাছে নিয়ে এসেছে ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং। এটা হলো একটা কনসাল্টিং ফার্ম। আমরা বেসিক্যালি আইএসও, সোশ্যাল কমপ্লায়েন্স, এনভায়রনমেন্টাল প্যারামিটার টেস্ট, এই রিলেটেড যত সোশ্যাল কমপ্লায়েন্স বা আপনার ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড থার্ড পার্টি সার্টিফিকেশন আছে সবকিছু নিয়েই কনসালটেন্সি অডিটিং পার্টে আপনাদের যারা ফ্যাক্টরিতে আছেন বা যারা অর্গানাইজেশনে আছেন তাদের ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, তাদের অডিট ফুলফিলের জন্য যত রকম সাপোর্ট কোঅপারেশন লাগে এগুলোই হচ্ছে আমাদের মেইন কাজ। আহ, আমি মোহাম্মদ আরিফুর রহমান তুষার, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে আছি। আমি বেসিক্যালি হচ্ছে আইএসও বা ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড স্ট্যান্ডার্ড গুলো নিয়ে কাজ করি। এক একটা অর্গানাইজেশনের বিজনেস কে কিভাবে ডেভেলপ করা যায় ওইটার কনসালটেন্সি পার্টটা করে থাকি। আমি আইএসও 9, 14, 45 এর লিড অডিটর প্লাস ট্রেনার। পাশাপাশি আপনার যত আইএসও স্ট্যান্ডার্ড গুলো আছে যেমন ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, জিএমপি, হ্যাসাপ, এইসব নিয়ে স্টেপ বাই অকটেক, সিওসি, এই টাইপের যত ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড সার্টিফিকেশন আছে এগুলো নিয়ে কাজ করি। আর এমএসসিটি তে আছি অ্যাজ এ রেগুলার কনসালটেন্ট প্লাস ট্রেনার হিসেবে। সবার একটু, যেহেতু আমরা অনলাইনে আছি, ফেস টু ফেস থাকলে হয়তো ইন্টারাকশনটা আরো অনেক সুন্দর করা যেত। তো সিম্পল কিছু ইথিক্স যেন আমরা অনলাইনে ট্রেনিংটাকে সবার জন্য রিসিভেবল করতে পারি, সবাই যেন খুব কমফোর্টেবলি ট্রেনিং এর ইনফরমেশন গুলো এনজয় করতে পারে। এই জন্য কিছু রুলস, যেহেতু আমরা অনলাইনে বাসায় সাউন্ড হইতে পারে, চেষ্টা করবেন একটু নিরিবিলি লোকেশনে যাওয়া। হেডফোন ইউজ করবেন, কারণ অনেক সময় যেহেতু ডিভাইসের উপর ডিপেন্ড করে, টেকনোলজির উপর কারো হাত নাই। লিসেন, কোনো কিছু প্রয়োজন হলেই করবেন। যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন, অথবা আহ, এখানেও আনমিউট করে বলবেন। আর যতক্ষণ কথা না বলবেন একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, অথবা চ্যাট ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আজকের অবজেক্টিভ হচ্ছে ট্রেনিং এর, আমরা যেটা ফার্স্টে টপিকেই বলেছি, যে আমরা অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট বলেন বা মিড ম্যানেজমেন্ট বলেন, যারাই আছি অর্গানাইজেশনে কাজ করতেছি, আমাদের ডে টু ডে লাইফে প্রত্যেকটা পার্টেই ডকুমেন্টেশন রয়েছে। আমরা যা আহ, করতেছি, যা লিখতেছি, যা রেকর্ড কিপিং করতেছি, সবকিছুই কিন্তু আমাদের যত ডিরেকশনস আছে এভরিথিং সবকিছু হচ্ছে আমাদের জন্য একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে আমরা কিভাবে এফেক্টিভলি কন্ট্রোল এবং ম্যানেজ করব, ওইটাই হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য। আজকের ট্রেনিং থেকে আমরা কি কি পার্ট জানতে পারবো এখানে একটু শর্ট ফর্মে বলা আছে। আমরা ডকুমেন্ট ম্যানেজ করার ইম্পর্টেন্স কেন গুরুত্বপূর্ণ এবং এটা করলে কি এফেক্টিভনেসটা আমরা পাবো, এটা আজকে আমরা জানতে পারবো। আমরা হায়ারকি, লার্নিং দ্য হায়ারকি অফ অর্গানাইজেশনাল ডকুমেন্ট, একটা ডকুমেন্টের অর্গানাইজেশনে যতগুলো ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট গুলোকে আমরা কিভাবে কি কি লেয়ারে আছে, কোন কোন লেভেলের ডকুমেন্ট আছে, বা শ্রেণীবিন্যাস যদি আমরা বাংলায় বলি, যে ডকুমেন্টের শ্রেণীবিন্যাসটা জানতে পারবো। আহ, আমরা স্কিল অ্যাচিভ করতে পারবো, যে কিভাবে আমরা ডকুমেন্টকে ক্রিয়েট করব, অ্যাপ্রুভ করব, ইস্যু করব এবং ডকুমেন্টকে আপডেট করব। ঠিক আছে? তারপরে হচ্ছে আইডেন্টিফাই রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ ডকুমেন্ট কন্ট্রোল। একটা ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টের কোন ডেজিগনেশনের কোন রেসপন্সিবিলিটি, অথরিটি থাকে, রোলস থাকে, ওইটা আমরা জানতে পারবো। অ্যাপ্লাই টেকনিক্স ফর অ্যাসেস, কন্ট্রোল, প্রোটেকশন অ্যান্ড রিটেনশন। আমরা কিভাবে একটা ডকুমেন্টকে কন্ট্রোল করব, এটাকে প্রোটেক্ট করব, এবং ওইটা যদি অবসলিট হয়ে যায় বা পুরনো হয়ে যায় এটাকে রিটেনশন কিভাবে করব, ওইটাও আজকে আমরা জানতে পারবো। আমরা আরো জানতে পারবো যে ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে, ডকুমেন্ট ম্যানেজের ক্ষেত্রে আমাদের কি কি কমন মিস্টেকস হয়ে থাকে, কি কি আমাদের
ভুল ভ্রান্তি হয়ে থাকে যেগুলো আমাদের অ্যাভয়েড করা দরকার। এরপরে কিছু বেস্ট প্র্যাকটিস জানতে পারবো যে আমরা ডকুমেন্ট যখন কন্ট্রোল করব, ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস কি কি হতে পারে, এটা আমরা আজকে জানতে পারবো। এরপরে হচ্ছে এনশিওর কমপ্লায়েন্স, কনসিস্টেন্সি এন্ড অডিট রেডিনেস। আমরা ডকুমেন্ট এমন ভাবে কন্ট্রোল করা শিখবো যেন আমাদের কমপ্লায়েন্স কে ওইটা হিট করে এবং আমাদের কনসিস্টেন্সি থাকে সব ডকুমেন্টের মধ্যে আমরা, এবং অডিট। নর্মালি আমাদের টার্গেটই থাকে যে অডিটের ক্ষেত্রে আমরা কিভাবে ডকুমেন্টটাকে প্রপারলি প্রেজেন্ট করতে পারি, অডিটে যেন আমাদের কোনো ফল্ট না হয়, অডিটের ডকুমেন্ট চাইলে যেন আমরা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে কোনো সাউন্ড পাচ্ছিলাম না গত 1 মিনিট যাবত। না, সেম প্রবলেম কি আপনাদের এখানেও? আমারই একই অবস্থা। ওকে। লাইন ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের হোস্ট মিসিং। হ্যালো, জি আমাকে জি স্যার, কিছু বলা যাচ্ছে? আসসালামু আমরা আলাইকুম। এর আগে কিছু শুনতে পারি না স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন আমি এক্সট্রিমলি সরি, আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আসলে টেকনোলজির কাছে সবাই বাধ্য। জি, আচ্ছা আমি আবার একটু রিক্যাপ করতেছি। আহ, আমরা সবাই আবার স্টার্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? জি, এখন ভিজুয়ালাইজেশন আসছে। আচ্ছা, আমরা কি অবজেক্টিভটা ক্লিয়ার করতে পেরেছিলাম কিনা, মানে প্রপার। লাস্টের 3টা 4টা মানে পয়েন্ট আমি মিস করেছিলাম আর কি। আমি আবার একটু ওভারঅল পুরোটাই রিক্যাপ করতেছি, ঠিক আছে? যদি কোনো কোয়ারিজ থাকে, যেহেতু আমরা পার্টিসিপেন্ট অত বেশিও না, যে কয়জন আছি ইনশাল্লাহ আমরা খুব ভালো মতো কোশ্চেন অ্যান্সার করে অ্যাক্টিভ থাকতে পারবো, তাহলে আমার জন্য বুঝাইতে ইজি হবে, আপনাদের জন্য বুঝতে ইজি হবে। কাইন্ডলি যখন যে প্রশ্নটা মাথায় আসে করবেন, সেই ক্ষেত্রে ইন্টারাকশনটা ভালো হয় ট্রেনিং এ। হ্যাঁ, আচ্ছা, আজকের অবজেক্টিভ ট্রেনিং এ আমরা কি কি জানতে পারবো, এই জায়গায় এই জিনিসগুলোই আসলে উল্লেখ করা আছে। এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ এফেক্টিভ ডকুমেন্ট ম্যানেজমেন্ট। যদি আমরা এফেক্টিভ ভাবে ডকুমেন্টকে ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের মানে কি ইম্পর্টেন্স, আমাদের কেন এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে ম্যানেজ করা, এটা আমরা জানতে পারবো। লার্ন দ্য হায়ারার্কি অফ অর্গানাইজেশনাল ডকুমেন্ট। এটার মানে হচ্ছে ডকুমেন্টের যত লেভেল আছে, আমার যে ধাপগুলো আছে, ওইটা কোনটা কোন শ্রেণীর ডকুমেন্ট, ওইটা আমরা জানতে পারবো। আমরা গেইন স্কিল টু ক্রিয়েট, অ্যাপ্রুভ, ইস্যু এন্ড আপডেট ডকুমেন্ট। কিভাবে একটা ডকুমেন্টকে ক্রিয়েট করতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়, ইস্যু করতে হয়, এবং ডকুমেন্টটাকে ইন ফিউচারে কিভাবে আপডেট করব, ওই পার্টটা আমরা আজকে জানতে পারবো। আইডেন্টিফাই রোলস এন্ড রেসপন্সিবিলিটিস ইন ডকুমেন্ট কন্ট্রোল। একটা ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে কার রেসপন্সিবিলিটি কি থাকবে, তার রোলস কি থাকবে, ওই জিনিসগুলো আমরা জানতে পারবো। কোন ডেজিগনেশনের ক্ষেত্রে কোন রোল রেসপন্সিবিলিটিটা নির্ভর করবে ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে, ওই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাপ্লাই টেকনিক্স ফর অ্যাসেস, কন্ট্রোল, প্রোটেকশন এন্ড রিটেনশন। একটা ডকুমেন্টকে কিভাবে আমরা কন্ট্রোল করব, ওইটা টেকনিক জানতে পারবো। কিভাবে ওটাকে প্রোটেক্ট করবো, একটা ডকুমেন্ট কিন্তু একটা অর্গানাইজেশনের একটা সম্পদ, তো ওই অ্যাসেটটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করব, এবং ওই ডকুমেন্টটা যখন পুরনো হয়ে যাবে বা আনইউজড হয়ে যাবে বা অবসলিট হয়ে যাবে, ওইটাকে কিভাবে আমরা রিটেন করব, ওই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাভয়েড কমন ডকুমেন্ট কন্ট্রোল এরর্স। আমরা ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে বা ডকুমেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যে ধরনের ভুল ভ্রান্তিগুলো সচরাচর হয়ে থাকে, ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপরে থাকবে যে ডকুমেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস কি কি হতে পারে, কি কি করলে আমাদের জন্য আসলে ভালো। এরপরে আমাদের থাকবে যে এই ওভারঅল সব কিছু নিয়ে আমরা কিভাবে কমপ্লায়েন্স কে এনশিওর করতে পারবো, আমাদের মধ্যে কনসিস্টেন্সি থাকবে, আমাদের সব ডকুমেন্টের মধ্যে একটা কন্টিনিউইটি থাকবে, ডকুমেন্ট সবগুলো একটার সাথে একটা কমিউনিকেশন থাকবে, এবং অডিটের ক্ষেত্রে আমরা ওই ডকুমেন্টকে যেন একটা কমপ্লিট কন্ট্রোল ডকুমেন্ট আকারে প্রেজেন্ট করতে পারি। ডকুমেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেন আমাদের কন্টিনিউটিটা থাকে। আমরা অডিটে আসলে তো অনেক ডকুমেন্ট দেখতে চাই, কোনটার সাথে কোনটা রিলেটেড, কোনটা কিভাবে আসলো, এটা ডকুমেন্ট কন্ট্রোলটা তো অনেক অডিটেই দেখতে চাই, বিশেষ করে ম্যানেজমেন্ট সিস্টেমের অডিট গুলোতে। তো সেই ক্ষেত্রে আমরা অডিটের জন্য কিভাবে রেডি হয়ে আমাদের সব ডকুমেন্টেশন রেডি থাকবে, ওভারঅল ডকুমেন্ট কন্ট্রোলের পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এই পর্যন্ত তো সবার এখানে এক্সপ্লেন তো আমরা ইন ফিউচারে করবো, জাস্ট অবজেক্টিভ গুলো। তারপরে যদি কারো কিছু বলার না থাকে, আমি সামনে আগাচ্ছি। আচ্ছা,
এখন আমরা জানবো যে হোয়াট আর অর্গানাইজেশনাল ডকুমেন্ট। একটা অর্গানাইজেশনে আসলে ডকুমেন্ট বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, অর্গানাইজেশনাল ডকুমেন্ট আর এনি রিটেন, প্রিন্টেড অর ডিজিটাল ম্যাটেরিয়ালস, যে কোনো জিনিস যেটা লিখিত আছে অথবা প্রিন্টেড আছে অথবা ডিজিটালি আপনার অর্গানাইজেশনের ডিভাইস গুলোতে আছে, কম্পিউটারে আছে, ওইটাকে আমরা অর্গানাইজেশনাল ডকুমেন্ট হিসেবে ধরবো, যেগুলো আমাকে হেল্প করবে টু এক্সপ্লেইন হাউ থিংস শুড বি ডান। আমার অর্গানাইজেশনে কাজগুলো কিভাবে হবে, কিভাবে কিভাবে করতে হবে, আমার ডিরেকশন গুলো এবং কাজ কিভাবে করব, ওইটার যে নিয়ম শৃঙ্খলা গুলা এক্সপ্লেন করবে, ওইটা আমার একটা ডকুমেন্ট। আর কি আছে আমার ডকুমেন্টের ক্ষেত্রে? সেট রুলস, রেসপন্সিবিলিটিস এন্ড এক্সপেকটেশনস। আমার কাজের ক্ষেত্রে এক্সপেক্ট কি, আমার রেসপন্সিবিলিটি কি, আমার রুলস কি, এগুলো যেখানে লিখিত বা প্রিন্টেড অথবা ডিজিটাল আকারে থাকবে, এটা হচ্ছে আমার জন্য ডকুমেন্ট। আরো কি আছে আমাদের জন্য? রেকর্ডস, হোয়াট হ্যাজ বিন ডান অর ডিক্লাইন্ড। আমার রেসপন্সিবিলিটি আসছে, ওই রোল রেসপন্সিবিলিটি যে আমি কমপ্লিট করার পর আমি তো প্রমাণ রেখেছি, আমি প্রুফ রেখেছি, তো ওই প্রুফটা হচ্ছে আমার রেকর্ডস, ওইটা আমার একটা ডকুমেন্ট। আর কি আছে আমাদের ডকুমেন্টে? ডকুমেন্ট গুলো কি ধরনের হইতে পারে এখানে দেখেন। ডকুমেন্ট ক্যান বি পলিসিস, প্রসিডিওর, ইনস্ট্রাকশন, মানে আমাদের যত পলিসি, প্রসিডিওর, ইনস্ট্রাকশন আছে, এগুলো আমার জন্য একটা অর্গানাইজেশনাল ডকুমেন্ট। ফর্মস, ফরম্যাট, টেমপ্লেট, আমাদের যত ফর্মস, চেকলিস্ট, রেজিস্টার, এগুলো সব হচ্ছে আমাদের জন্য ডকুমেন্টস। এরপরে যত রেজিস্টার্স, লগ বুকস, রেকর্ডস, আমাদের যত রেকর্ড কিপিং আছে, ট্রেনিং করে আমরা অ্যাটেন্ডেন্স রাখি, আমরা রিপোর্ট রাখতেছি, ইন্টারনাল অডিটের পর রিপোর্ট রাখতেছি, ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এর পরে আমি একটা রিপোর্ট রেডি করতেছি, এই সব কিছু আমার একটা ডকুমেন্ট। ভিজুয়াল গাইডলাইন্স, ফ্লো চার্টস, আমার ডিরেকশনস হইতে পারে, সাইন পোস্টিং গুলো হইতে পারে, এগুলো আমার জন্য সব ডকুমেন্টস। ডকুমেন্টস বলতে আমরা কি বুঝি, এখানে কারো কি কোনো কোয়ারিজ বা কনফিউশন আছে কিনা, আমাকে একটু কাইন্ডলি শেয়ার করবেন। ক্লিয়ার স্যার। জি, তাহলে আমি সামনে যাচ্ছি। আচ্ছা, কি ডেফিনেশনস অফ ডকুমেন্টস এন্ড রেকর্ডস। ডকুমেন্ট বলতে আমরা কি বুঝি এবং রেকর্ড বলতে কি বুঝি, ওই দুইটা জিনিস কিন্তু কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, সো এই দুইটা জিনিস বলতে আমরা কি বুঝি দেখেন। ডকুমেন্টেশন, ডকুমেন্ট হচ্ছে রিটেন অর ডিজিটাল ম্যাটেরিয়াল দ্যাট প্রোভাইড ইনস্ট্রাকশনস, আমাদের দিক নির্দেশনা করবে, গাইডলাইন দিবে, আমরা কিভাবে করব এটার পদক্ষেপগুলো জানাবে, অর ইনফরমেশন অন এ টাস্ক, হাউ টাস্ক শুড বি পারফর্মড, একটা কাজ আমরা কিভাবে করব। ওভারঅল হচ্ছে ডকুমেন্ট হবে আমাদের যত ডিরেকশনস আছে, ইনস্ট্রাকশন আছে, গাইডলাইন আছে, নিয়ম শৃঙ্খলা আছে, আমাদের যত পলিসি, প্রসিডিউরস আছে, এসওপি আছে, ওয়ার্ক ইনস্ট্রাকশন আছে, এই সব কিছু হচ্ছে আমার জন্য ডকুমেন্টেশন। হ্যাঁ, দে গাইড অ্যাকশনস বিফোর ডুইং দ্য ওয়ার্ক, আমি একটা কাজ করিবার পূর্বে যেই ডকুমেন্ট আমাকে ইনস্ট্রাকশনস দিবে, আমাকে গাইডলাইন করবে, আমি কিভাবে করব ওইটা আমাকে প্রেজেন্ট করবে, সেই ডকুমেন্টটা হতে পারে সফট কপি অনলাইনে, অথবা হতে পারে একটা কাগজে রিটেন অথবা প্রিন্টেড, সেটাই হচ্ছে আমার জন্য ডকুমেন্টস। এরপরে আছে কি আমাদের জন্য রেকর্ডস। রেকর্ডস কি? এ ফাইল অর এভিডেন্স দ্যাট শোড এ টাস্ক হ্যাজ বিন ডান, কমপ্লিট, অর এ রেজাল্ট হ্যাজ অকার্ড, যে আমি উপরে আমার যে পলিসি প্রসিডিউরের মাধ্যমে আমার নিয়ম মতো আমি একটা কাজ করেছি, কিন্তু ওই কাজটা যে আমি করেছি, এটা রেকর্ড, এভিডেন্স। হ্যাঁ, আমি ওটার যে প্রমাণ রেখেছি ফর রিপোর্টিং, ফর ফিউচার রেসপন্সিবিলিটি বা ফর ফিউচার রিপোর্টিং, ওই এভিডেন্সটা যে আমি যেই ডকুমেন্টের মাধ্যমে রেখেছি যে আমার কাজটা কমপ্লিট হয়েছে বা কাজটা অলরেডি হয়ে গেছে, ওইটাই হচ্ছে আমার জন্য রেকর্ডস। ঠিক আছে, এক্সাম্পল কি? যেমন অ্যাটেন্ডেন্স লগ, তারপরে ইন্সপেকশন রিপোর্ট, মিটিং মিনিটস, আমরা একটা মিটিং করলাম, ওই মিটিং এর এজেন্ডা গুলো সহ আমার মিটিং এ কি কি আলোচনা হয়েছে ওইটার একটা মিনিটস রেকর্ড রাখা, বা কমপ্লিটেড ফর্মস, যে কোনো ফর্মস, আমি কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিলাম, আমার আমি সেলস ডিপার্টমেন্টে আছি, আমার কাস্টমার ফিডব্যাক নিতে হবে, বা আমি কিউসি ডিপার্টমেন্টে আছি, আমার কাস্টমার আমার উপর স্যাটিসফাইড কিনা, আমি ওটার উপরে একটা ফর্ম করে ওইটা কাস্টমার থেকে ফিডব্যাক নিয়ে আমি ওটা রেকর্ড কিপিং আকারে রেখেছি, যেন ইন ফিউচারে রিপোর্টিং টাইমে আমি বলতে পারি যে না, আই হ্যাভ ডান কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে। এটা হচ্ছে আমার রেকর্ডস। তাহলে আমরা ডকুমেন্টস আর রেকর্ডের মধ্যে তফাৎটা তো বুঝতে পেরেছি। এখানে দেখেন আর একটু বলা আছে, এটা হচ্ছে
দে ক্যাপচার হোয়াট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। তাহলে এই দুটার মধ্যে কি ডিফারেন্সটা কি? যে কোনো কিছু করিবার পূর্বে যার মাধ্যমে আমি ইনস্ট্রাকশনস পাচ্ছি সে হচ্ছে আমার জন্য ডকুমেন্ট, আর ওই ডকুমেন্ট করার পরে ওইটা যা হয়ে গেছে, কোনো ঘটনা হওয়ার পরে যে আমি রেকর্ড কিপিং করতেছি ওইটা হচ্ছে আমার জন্য রেকর্ডস। ঠিক আছে, এরপরে আসছি যে আমার ডকুমেন্ট এবং রেকর্ড আমি পাইলাম, কিন্তু ওটাকে আমি কিভাবে কন্ট্রোল করব, বা হোয়াট ইজ ডকুমেন্ট কন্ট্রোল। আমি যে বলতেছি ডকুমেন্ট কন্ট্রোল এফেক্টিভলি করব হ্যান ত্যান, তো আমার মেইন সাবজেক্টটাই হচ্ছে এখানে যে হোয়াট ইজ ডকুমেন্ট কন্ট্রোল। ডকুমেন্ট কন্ট্রোল আমরা এখানে কি দেখতে পাচ্ছি? A systematic process of creating, reviewing, approving, distributing, and updating documents to ensure only the latest authorized version are available and in use. কি বলছে এখানে দেখেন, বেশ কিছু ওয়ার্ড আছে। একদম ডকুমেন্ট কন্ট্রোল শুরু হয় কোথা থেকে? সিস্টেমেটিক অ্যাপ্রোচ বা প্রসেস, একটা সিস্টেমের মাধ্যমে যখন আমি একটা ডকুমেন্টকে ক্রিয়েট করব, ওইটাকে রিভিউ করব, এবং ওইটা ফাইনাল হওয়ার পর ওইটাকে অ্যাপ্রুভিং করব, ওইটা যার যার পজিশন অনুযায়ী ডিস্ট্রিবিউট করব, এবং ইন ফিউচারে আমি যখন আমার অর্গানাইজেশনের ইমপ্রুভমেন্টের সাথে বা প্রসেসের সাথে কন্টিনিউয়ালি ওইটাকে আপডেট করব। এই ওভারঅল ফুল প্রসেসটাই হচ্ছে আমার ডকুমেন্ট কন্ট্রোল প্রসেস। এটাকেই আমরা ডকুমেন্ট কন্ট্রোলিং বলতেছি। ঠিক আছে, কেন আমরা ডকুমেন্ট করব? টু এনশিওর অনলি দ্য লেটেস্ট অ্যান্ড অথরাইজ ভার্সনস আর অ্যাভেলেবল ইন ইউজ। আমি ডকুমেন্ট ক্রিয়েট করছি সেই 2015 সালে একটা, কিন্তু এরপর তো আমার অনেক প্রসেস চেঞ্জ হয়েছে, অর্গানাইজেশন আপগ্রেড হয়েছে, অনেক নতুন নিয়ম নীতিমালা আসছে, তাই না? এখন আমি যদি ওইটাই ইউজ করতে থাকি, আমি কোনো কন্ট্রোল করলাম না, আপডেট করলাম না, সেই ক্ষেত্রে কিন্তু আমার অর্গানাইজেশনে ওই ডকুমেন্ট গুলো কোনো কাজে আসবে না। তো আমরা কেন ডকুমেন্টকে কন্ট্রোল করব? যেন লেটেস্ট ভার্সন অ্যাভেলেবেল অ্যান্ড ইন ইউজে থাকে। আমার নতুন আপডেটেড যে ডকুমেন্ট গুলো আছে, আপডেটেড নীতিমালা আছে, আমার আপডেটেড যে রুলস রেগুলেশন আছে, এগুলো যেন সবাই ফলো করতে পারে এবং অর্গানাইজেশনাল ইমপ্রুভমেন্ট হয়, এই জন্য আমরা ডকুমেন্টকে কন্ট্রোল করব। ঠিক আছে, আরো কিছু পয়েন্ট দেওয়া আছে দেখেন। প্রিভেন্ট, ডকুমেন্ট কন্ট্রোলের ফলে কি প্রিভেন্ট হয়? টু আউটডেট অর ইনকারেক্ট ডকুমেন্ট, আমাদের ফলস ডকুমেন্ট, আমাদের যেই অবসলিট ডকুমেন্ট গুলো আছে এগুলো ইউজের থেকে প্রিভেন্ট করা হয়। ঠিক আছে, মেইনটেইন কনসিস্টেন্সি এন্ড কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ড, আমাদের যত স্ট্যান্ডার্ড আমরা ফলো করি, আমরা সবাই এখানে হয়তো ফ্যাক্টরিতে আছি, সো ফ্যাক্টরিতে বা আপনার অর্গানাইজেশনে হোক বা প্রোডাকশন হোক, যেই সার্ভিসই হোক বা যেই আপনার কাজই হোক, ওইখানে আপনার ডকুমেন্টের কনসিস্টেন্সি, আপনি যেই স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করতেছেন, আপনারা যেই হয় বাইরের জন্য হতে পারে অথবা সার্টিফিকেশনের জন্য হতে পারে, তাদের যে নিয়ম মেনে আপনি কাজ করতেছেন ওইটার সাথে কমপ্লায়েন্স আছে না, আপনার এই কমপ্লায়েন্সের কনসিস্টেন্সিটা বজায় রাখবে আপনি যখন ডকুমেন্ট কন্ট্রোল করবেন। ঠিক আছে, এনশিওর সিকিউর স্টোরেজ এন্ড কুইক রিট্রিভাল অফ রেকর্ডস। দেখেন, আমাদের সিকিউর কেন থাকতে হবে? আপনার একটা ডকুমেন্ট বা একটা রেকর্ড কিন্তু আপনার অর্গানাইজেশনের অ্যাসেট, প্রুফ, আপনাকে অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবে। অনেক সময় অনেক আহ বলেন বায়ার হঠাৎ করে চলে আসলো, একটা ডকুমেন্ট চাইলো, যেটার কারণে আপনার বড় ধরনের একটা অর্ডার মিস হইতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনার ওই ডকুমেন্টটাকে সিকিউর রাখতে হবে, যেন ওইটা হারায় না যায় বা ওইটা চুরি না হয়। সো আপনার একটা সার্টিফিকেটও হতে পারে, আপনার এক্সটার্নাল ডকুমেন্ট একটা সার্টিফিকেট, ওইটার জন্য আপনি গভর্নমেন্ট অথরিটি পাচ্ছেন দেশে বিজনেস করার। সো আপনি ওই ডকুমেন্টটাকে সিকিউর ভাবে কিভাবে স্টোরেজ করবেন, এবং যখন প্রয়োজন হবে কুইক রিট্রিভাল অফ রেকর্ডস। কুইক রিট্রিভাল কি? হঠাৎ একজন চেয়ে বসলো, একটা গভর্নমেন্টের অফিসিয়াল হঠাৎ করে সাডেনলি ফ্যাক্টরিতে এসে বললো যে আমার এই লাইসেন্সটা দেখান, বা একটা অডিট এসেই বললো যে আমাকে এই রিপোর্টটা দেখেন, এই পলিসিটা দেখেন, এই প্রসিডিউরটা দেখেন, তখন যেন আমরা খুব তাড়াতাড়ি ওইটাকে খুঁজে পাই এবং রেকর্ডটা রিট্রিভ করে তাকে শো করতে পারি। এইটা হচ্ছে আমার ডকুমেন্ট কন্ট্রোলের একটা বেনিফিট, যে আমরা ইনশিওর করতে পারবো যে আমাদের ডকুমেন্টটা সিকিউর আছে, কন্ট্রোলড আছে, এবং আমরা যথাসময়টাকে দিতে পারি। দেখেন, ইট ইনশিওরস অ্যাকুরেসি, কনসিস্টেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ইন ডকুমেন্টেশন, আপনার দায়বদ্ধতা ডকুমেন্টেশনের ইনশিওর করে। ঠিক আছে, এইখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু শেয়ার করবেন প্লিজ। আপনারা কথা বলবেন, কথা বললে আমারও সুবিধা হয়, মানে কথা আসে, একদম প্রশ্ন করলে অ্যান্সার করতে ভালো লাগে। বুঝতে পারছি স্যার। হোয়াই ডকুমেন্ট কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট, ডকুমেন্ট কন্ট্রোল কেন জরুরি? হ্যাঁ, effective document control helps organization to maintain কি
মেনটেন কনসিস্টেন্ট অ্যাকুরেট এন্ড রিলায়েবল ইনফরমেশন, এটা একটু আগেই বললাম। এরপরে কি মিনিমাইজ ইরর্স, আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কাজে কনফিউশন কমে যাবে। আননেসেসারি ডুপ্লিকেশন, এক কাজ দুইবার তিনবার করা হবে না। কারণ কি, তখন আপনার রোল রেসপন্সিবিলিটি গুলো ডিফাইন্ড থাকবে, আপনার পলিসি প্রসিডিউরে ডিরেক্ট উল্লেখ থাকবে, আপনার জব ডিসক্রিপশনে ডিরেক্ট উল্লেখ থাকবে কে কোন কাজের জন্য রেসপন্সিবল। এখন দেখা গেল কোনো নিয়ম নীতি নাই, যে যার যার মতো কাজ করতেছে, দেখা গেছে একটা কাজ করে আছে কেউ করতেছে না, আরেকটা কাজ দুইজন মিলে এক কাজ করে সময় নষ্ট করতেছে। এই টাইপের যে এরর গুলো আছে, এই এরর গুলোর সম্ভাবনা অনেক কমে আসে। হ্যাঁ, ensure the right information is accessible to people at the right time। আপনি একটা কাজ করতেছেন, এখানে আমাদের মধ্যে সবচেয়ে আমিনুল ইসলাম ভাই অ্যাক্টিভ। আমিনুল ভাই, আপনি যদি আপনার একটু পরিচয় বা অর্গানাইজেশনের ডিটেলস বলতেন, আপনি কোথায় আছেন বা কি করতেছেন। আমি মোহাম্মদ আনরুল ইসলাম। আমি আছি টিম গ্রুপে, একটা ব্রাদার্স ফ্যাশন লিমিটেড এই প্রতিষ্ঠানে। আমি এখানে কমপ্লায়েন্সের দায়িত্বে আছি। সেখানে কমপ্লায়েন্সটাই আর কি দেখি আর কি। আচ্ছা, কমপ্লায়েন্সটা দেখতেছেন, খুব সুন্দর খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি। কমপ্লায়েন্সের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এনশিওর দ্য রাইট ইনফরমেশন অ্যাক্সেসিবল টু দ্য রাইট পিপল এট দ্য রাইট টাইম। হ্যাঁ, আপনার একটা ডকুমেন্ট বা ইনফরমেশন সঠিক সময়ে সঠিক মানুষের কাছে থাকাটা কি গুরুত্বপূর্ণ, বা যে কোনো একটা এক্সাম্পল দেন আপনার কাজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে, একটা এক্সাম্পল দেন যে আহ, এইটা না হওয়ার কারণে কি ধরনের ভুল হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে কিনা। আদৌ কি পসিবল যে একটা ইনফরমেশন কারো কাছে থাকলে থাকলো, না থাকলে নেই, না থাকলে কি কোনো সমস্যা আছে কিনা। জি স্যার, অবশ্যই সমস্যা আছে। যেমন আমি বাস্তব ক্ষেত্রে একটু বলি। যেমন একটা অডিট আসলো ফ্যাক্টরিতে, যদি অডিটে কোনো ডকুমেন্ট একটা চাইলো, জি ডকুমেন্ট চাওয়ার পরে আমরা যদি অ্যাকুরেট পার্সনকে ইনফরমেশন দিতে পারি, সে সঠিকভাবে এবং যথাসম্ভব দ্রুত ডকুমেন্টটা আমরা সাবমিট করতে পারি। জি ঠিক তেমনি ভাবে যদি কোনো অডিটর ডকুমেন্ট চাওয়ার পরে ওই ডকুমেন্টটা আমি কার কাছে জানি না, কার কাছে আছে সেটা জানি না, এবং কে দেবে জি এর রেসপন্সিবল দায়িত্ব কোনো বন্টন করা নাই, এবং পরবর্তীতে খোঁজাখুঁজি করে পাওয়ার পরও ডকুমেন্ট সে আবার খুঁজবে, যদি ওই ডকুমেন্টটাই এত লোকের কাছে খোঁজাখুঁজির পর যদি সাবমিট করতে লেট হয়, তাহলে অডিটরের কাছে একটা কনফিউশন সৃষ্টি হয়। সে অনেক সময় এবং অনেক বিষয়টা নেগেটিভলি নেয়। হ্যাঁ, জি হয়তোবা মনে করে আমাদের এই ডকুমেন্টের ক্ষেত্রে কোনো ল্যাকিংস আছে বা অন্য কোনো জায়গা থেকে সাপোর্ট নিয়ে আমরা এই ডকুমেন্টটা সাবমিট করছি, বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসে। হুম। এটাই আর কি তাহলে স্যার। আবার আবার সাপোজ ধরেন যে একটা লোকে ইন্টারভিউ নিচ্ছে, হ্যাঁ, অডিটর এসে ইন্টারভিউ নেয় না, বা একটা হুম ডকুমেন্ট হুম আপনার ইসিআর এর যে আছে মানে আপনার ইটিপির একটা ডকুমেন্ট ইসিআর এর কাছে চাইলো, কিন্তু এটা ইসিআর এর কাছে নাই, রয়েছে গিয়ে এইচআর এর কাছে। তখন কি হুম অডিটর হুম। এটা পজিটিভলি নিবে না নেগেটিভলি নিবে? না, পজিটিভলি নেবে না অবশ্যই। কারণ যে পিপুলের কাছে থাকার কথা সেই পিপুলের কাছে ডকুমেন্টটা নাই, এবং যে মেনটেন তাহলে করার আমরা কথা যখন হ্যাঁ ডকুমেন্ট তার কন্ট্রোল কাছে নাই। করবো, ডকুমেন্টকে একটা সিস্টেমেটিক ওয়েতে কন্ট্রোল করব, তখন কিন্তু আপনার সঠিক ইনফরমেশনটা সঠিক থাকবে। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট কন্ট্রোলের ইম্পর্টেন্সির আরেকটা পার্ট। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের আরেকটা পার্ট কি আছে। এখানে বলা আছে যে ইমপ্রুভ কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন অ্যাক্রস ডিপার্টমেন্টস। একটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ইন্টারকানেক্টেড, তাই না? এক একটা ডিপার্টমেন্ট এক একটা ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। দেখেন, মার্চেন্ডাইজার যদি সাপোর্ট না দেয়, প্রোডাকশনে অর্ডার না এনে দেয়, তাহলে কিন্তু প্রোডাকশন চলবে না। আবার মার্চেন্ডাইজারকে যদি এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট তার যত ডকুমেন্টেশন আছে, সার্টিফিকেশন আছে, এই সমস্ত বিষয়ে হেল্প না করে, তাহলে কিন্তু মার্চেন্ডাইজার অর্ডার আনতে সমস্যা হবে। আবার প্রোডাকশন ডিপার্টমেন্ট যদি সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে মার্চেন্ডাইজার বা এইচআর বা ফাইন্যান্সের সমস্যা হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কানেক্টেড। যখন আমাদের ডকুমেন্ট গুলা কন্ট্রোল থাকবে, ডকুমেন্ট গুলো যখন আমার সিস্টেমেটিক ওয়েতে অ্যারেঞ্জ করা থাকবে, তখন কিন্তু কমিউনিকেশনে কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, যে ডিপার্টমেন্টের সাথে যে ডিপার্টমেন্ট এসওপি তে বলা আছে কোন ডিপার্টমেন্টের সাথে কোন ডিপার্টমেন্টের ডকুমেন্ট শেয়ার করতে হবে, ওইটা লিখিত আছে, ইভেন কন্ট্রোল কপি তার সাথে শেয়ার করা আছে, তখন কিন্তু এই কমিউনিকেশন গ্যাপ গুলো আর হবে না। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাপোর্ট স্মুথ অপারেশন অ্যান্ড ডিসিশন মেকিং থ্রু ক্লিয়ার ডকুমেন্টেশন। আপনার যখন ক্লিয়ার একটা ডকুমেন্টেশন থাকবে, আপনার ডিসিশন মেকিং এ, যে আপনার একটা কাজ এখন অডিট আসছে বা এখন একটা কাজ খুবই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের পার্টে এটা বেশি হয়, যে একটা আনঅ্যানাউন্সড অডিট চলে আসছে, ওর জন্য যত প্রিপারেশন আছে, এটার জন্য কে ডিসিশন নিবে, কে রিসিভ করতে যাবে, কে ডকুমেন্ট নিয়ে আসবে, কে বা অডিটের ফুল প্রিপারেশন নিবে, এই সব কিছু
একটা ক্লিয়ার ডকুমেন্টেশন আকারে থাকবে, সেক্ষেত্রে কি হয়, অপারেশনটা স্মুথ হয়। কোনটা ডিসিশন কে নিবে, এখনই একটা অ্যাপ্রুভালের জন্য সিগনেচার দরকার, এই সিগনেচারটা কে দিবে, এইটা যখন আপনার ডকুমেন্টেশনে বা আপনার পলিসিতে লিখিত থাকবে এবং ওই ডকুমেন্টটা সবার সাথে কন্ট্রোল ওয়েতে শেয়ার থাকবে, তখন কিন্তু কারোর দৌড়াদৌড়ি করা লাগবে না যে আমি এটা নিয়ে সাইনের জন্য কার কাছে যাব, এটার অ্যাপ্রুভালের জন্য কোথায় যাব। আপনার ডকুমেন্টে এটা ক্লিয়ারলি মেনশন থাকবে। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের অপারেশন অনেক স্মুথ হবে। তারপরে কি আছে, প্রোভাইড এ রিলিভ রেফারেন্স ফর ট্রেনিং অ্যান্ড অনবোর্ডিং নিউ এমপ্লয়িজ। আপনার অর্গানাইজেশনে যখন নতুন একটা এমপ্লয়ি আসবে, তাই না, আহ, নতুন এমপ্লয়ি তো আসতে যাইতেই থাকে, আসা যাওয়ার উপরেই থাকে। এখন আসলো, এখন আপনি নিজের কাজ করবেন না তার পিছনে দৌড়াবেন, তারে কাজ শিখাইতে থাকবেন, তার কি করা লাগবে না লাগবে ওগুলাই বলতে বলতে আপনার দিন শেষ, এরকম কিন্তু না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার করণীয় কি, আমার যখন ডকুমেন্ট কন্ট্রোল থাকবে, আমার প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাকুরেট থাকবে, আমার ডিপার্টমেন্টের পলিসি গুলো ডিপার্টমেন্টে শেয়ার করা থাকবে, তখন কিন্তু এই নতুন যে এমপ্লয়ি আসছে, সে আমাদের ট্রেনিং ক্যালেন্ডার দেখলো, সে ওই ট্রেনিং ক্যালেন্ডার অনুযায়ী ট্রেনিং এ অ্যাটেন্ড করলো, ইভেন ওইটা রেকর্ড কিপিং এ থাকলো, তার কাছে পলিসিটা শেয়ার করা থাকলো, সে কিন্তু ওই পলিসি বা তার যে এসওপি আছে ওইটা থেকেই তার ওয়ার্ক ইনস্ট্রাকশনস, তার জব ডেসক্রিপশন পেয়ে যাবে। তাকে কিন্তু আর অত বেশি সময় দিতে হবে না। হ্যাঁ, সময় তো অবভিয়াসলি দিতে হবে অর্গানাইজেশনের কালচারে কি বলে নিয়ে আসার জন্য, কিন্তু তার কাজটা কিন্তু সে বুঝতে পারবে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডকুমেন্ট কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের কি আছে, সরি একটু প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে, কেউ একটু বলবেন? এটা স্যার দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, না আমার এখানেও সমস্যা করলো, এই জন্যই কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, এমনি ডকুমেন্ট কন্ট্রোল ইম্পর্টেন্সিটা তো আমরা পাইছি, তাই না? পুরোটা একটু ডিস্টার্ব করতেছে। জি স্যার, স্লাইড আসছে স্যার। হ্যাঁ, ইম্পর্টেন্সটা তো আমরা পাইছি। এরপরে হচ্ছে আমরা বুঝলাম ইম্পর্টেন্ট কি, ডকুমেন্ট কন্ট্রোল কি, ডকুমেন্ট কি, রেকর্ড কি, এগুলো সবকিছু পাইলাম। এখন আমরা আস্তে আস্তে প্রসেসে যাচ্ছি, সিস্টেমেটিক ওয়েটাতে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমাদের কি আসে, একটা ডকুমেন্ট ক্রিয়েট করা, তাই না? ক্রিয়েটিং এন্ড আপডেটিং ডকুমেন্ট আমরা ক্রিয়েট কিভাবে করব, প্রথমে আমাদের ক্লিয়ারলি জানতে হবে যে আমাদের ডকুমেন্টের উদ্দেশ্যটা কি। ওই উদ্দেশ্য অনুযায়ী আমরা ডকুমেন্টে ক্লিয়ারলি ওইটাকে উদ্দেশ্যটা ডিফাইন করতে হবে ডকুমেন্টের মধ্যে। ফার্স্ট আমার যে কোনো ডকুমেন্টে তার উদ্দেশ্যটা কি ওইটা ডিফাইন করতে হবে। নতুন ডকুমেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, হ্যাঁ, ইউজ স্ট্যান্ডার্ড ফরম্যাট। আমাদের ডকুমেন্ট কন্ট্রোলের পার্টে কি আছে, আমাদের ফরম্যাট, টাইটেল, ডকুমেন্টের টাইটেল, ডকুমেন্টটা আসলে কি, কোন ডেটে ওইটা করা হয়েছে, ওটা ভার্সন নাম্বার, এবং ওইটার রেসপন্সিবল পার্সন কে আছে, এটসেট্রা এটসেট্রা উল্লেখ করতে হবে। সাপোজ আমি একটা এসওপি ক্রিয়েট করতেছি, আমার ডিপার্টমেন্টের কিভাবে কাজ করবে না করবে ওইটা একটা লিখিত প্রসিডিওর আমি তৈরি করতেছি। সেক্ষেত্রে আমার প্রসিডিওরের ফার্স্ট স্টেপটা কি হবে, আমার টাইটেল থাকতে হবে ডকুমেন্টের, আমি কোন ডিপার্টমেন্ট, সাপোজ আমি প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য একটা এসওপি করতেছি, আমার লিখিত থাকতে হবে, আমার প্রিভিয়াস একটা ট্রেনিং আছে। আচ্ছা, এর মধ্যে আমি একটু কাইন্ডলি কথা বলি। আমাদের আমার আগেও আমি একটা ফ্রি ট্রেনিং নিয়েছি, ওইটা কেউ ছিলেন কিনা জানি না। আহ, এই যে ডকুমেন্ট ক্রিয়েশন, হ্যাঁ, একটা এসওপি আমি কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে, বা কিভাবে একদম টপ টু বটম একটা এসওপি লিখবো, ওই পার্টটা নিয়ে আমরা অলরেডি একটা ট্রেনিং করাইছি। ওইটার আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইভেন আজকের ট্রেনিংটাও আপনি ওইখানে পেয়ে যাবেন। ওইখানে গেলে আমরা এই সব রেকর্ডিং গুলো, আমরা এই যে ট্রেনিং গুলো রেকর্ড করতেছি, এই রেকর্ড গুলো আমরা ওইখানে দিয়ে রাখি, যেন ইন ফিউচারে আপনার যখন প্রয়োজন হবে আপনি ওই ট্রেনিং গুলো দেখতে পারেন। নট অনলি ফ্রি ট্রেনিং, আমাদের অনেক পেইড ট্রেনিং গুলো আমরা ওইখানে দিই, যেমন ISO 9000, BSCI, সেডেক্স, র্যাব বা সোশ্যাল কমপ্লায়েন্স রিলেটেড, লেবার ল এর ট্রেনিং আছে, ওয়েলফেয়ার, রেসপন্সিবিলিটি, গ্রিভেন্স হ্যান্ডেলিং, এরকম বিভিন্ন আপনাদের সেক্টর রিলেটেড যত ট্রেনিং আপনি চিন্তা করতে পারেন, মোটামুটি সব ট্রেনিং গুলোই এখানে দেওয়া আছে। আমি যদি একটু সময় দেন, আমি আমাদের একটা লিংক
আপনাদের শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে, ওইখান থেকে আপনারা নিয়ে ওইখানে আমার প্রিভিয়াস ডকুমেন্ট ক্রিয়েটের ভিডিওটাও পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের আরো মানে আরো অন্যান্য ট্রেনিং এর পার্টও পেয়ে যাবেন। আমি আপনাকে এখনই লিঙ্কটা একটু দিয়ে দিই, কারণ কি এখানে আমি ডকুমেন্ট বানানোর ক্ষেত্রে ডকুমেন্ট কন্ট্রোলের পার্টটা বলতেছি, কিন্তু একটা ডকুমেন্ট কিভাবে ব্ল্যাঙ্ক থেকে বানাবেন ওইটা বলতে গেলে আমি আসলে এই 2 ঘন্টা এই ট্রেনিং শেষ করতে পারবো না। একটা লিঙ্ক দিয়েছি, সবাই একটু দেখবেন। চাইলে আপনারা 2 মিনিট সময় নিয়ে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন যদি আপনাদের মনে হয়, অথবা ঘুরে দেখতে পারেন। লিঙ্কটা দেওয়া রইলো চ্যাট বক্সে, আপনারা ওইখান থেকে নিয়ে যখন যা প্রয়োজন, ইভেন আমার প্রিভিয়াস ট্রেনিংটা, আমাদের আরো এরকম ফ্রি ট্রেনিং হয় প্রতি মাসে 2টা 3টা করে, সব ট্রেনিং এরই এখানে ডিটেল রেকর্ডিং আকারে দেওয়া আছে। পাশাপাশি আজকের ট্রেনিং এর যে আমার প্রেজেন্টেশন আছে, এর সাথে যত details থাকবে আমার অন্যান্য ট্রেনিং এ, যেমন আমার এসওপি এর একটা ট্রেনিং ছিল, হাউ টু ক্রিয়েট এসওপি, ওইখানে একটা এসওপি এর ফরম্যাট, একটা টেমপ্লেট, আমি এগুলো সব প্রোভাইড করে দিছি। সো আপনি এই লিংকে গেলে সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা তাহলে আবার আগের জায়গায় চলে যাই। প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আহ, আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? আমাদের ক্লিয়ারলি ডিফাইন পারপাস অফ দ্য ডকুমেন্ট। আমরা যখন একটা এসওপি করি, আমার ওই আগে ট্রেনিং এর কথা এখান থেকে আসলো। আগে ট্রেনিং এ বলা ছিল যে একটা এসওপি করতে গেলে আমার ফার্স্ট কি দিতে হবে, আমার পারপাস, আমার অবজেক্টিভ কি আসলে এই এসওপিটা। হ্যাঁ, তো একটা ডকুমেন্টে সবসময় আমার উদ্দেশ্যটা ক্লিয়ারলি ডিফাইন থাকতে হবে। এরপরে আমার কি থাকতে হবে? ইউজ স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমার ডকুমেন্টের টাইটেল থাকতে হবে, ডেট থাকতে হবে, ভার্সন নাম্বার থাকতে হবে। যদি ফার্স্ট ডকুমেন্ট হয় আমি ভার্সন নাম্বার 00 দিয়ে শুরু করলাম, তারপরে আমি এটা যখন আবার আপডেট করব তখন 01 02 এভাবে কন্টিনিউয়ালি এটাকে আপডেট যখন করবো, ভার্সন নাম্বারটা এই জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি আছে? রেসপন্সিবল পার্সন, কে এটার জন্য রেসপন্সিবল, এটার উদ্দেশ্য কি, এটা কার কার কাছে শেয়ার হবে, এই সমস্ত জিনিসগুলো ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে একটা ডকুমেন্টে উল্লেখ করতে হয়। এরপরে রিভিউ দা ড্রাফট, আপনি একটা ডকুমেন্ট করলেন, ওটার মধ্যে রিভিশন নাম্বার, ডেট নাম্বার দিয়ে আপনার পলিসি প্রসিডিউর কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনার প্রসেস গুলো লিখে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলেন। তখন যে আপনার ড্রাফটটা তৈরি হবে, ওই ড্রাফটটা আপনি রিলিভেন্ট টিম মেম্বার্স, আপনি মনে করেন প্রোডাকশনের, আপনি হইতে পারেন অ্যাডমিনের লোক, হইতে পারেন এইচআর এর লোক। অনেক সময় অ্যাডমিনের লোকই সব এসওপি এগুলো বা এইচআর এর লোক যারা আছে তারাই এসওপি গুলো, পলিসি গুলো রেডি করে। কিন্তু আপনি একটা প্রোডাকশনের এসওপি করলেন, আপনি নিজে তো প্রোডাকশনের লোক নাও হইতে পারেন, আপনার তো ফুল প্রোডাকশনের নলেজ নাও থাকতে পারে। তখন কি করতে হবে? একটা ডকুমেন্ট রেডি করে ওইটাকে, ওই যে টিম মেম্বার আছে, সাপোজ প্রোডাকশনের আপনি ডকুমেন্ট করতেছেন, ওই প্রোডাকশনের একজন ডিপার্টমেন্ট হেড হইতে পারে অথবা ম্যানেজার হইতে পারে, তার সাথে ওইটা শেয়ার করতে হবে, বা ওই টিমের সাথে যদি পসিবল হয় শেয়ার করে তাদের থেকে রিভিউ নিতে হবে যে না, এখানে ইনপুট আছে, এখানে এটা ঠিক আছে, বা এখানে এটা ঠিক নাই। হ্যাঁ, ওই ইনপুটটা নেওয়ার পরে আপনি যখন তাদের ইনপুট অনুযায়ী ওইটাকে ফাইনাল করলেন, ফাইনাল করার পরে রেসপন্সিবল অথরিটি যে আছে আপনার অর্গানাইজেশনের, রেসপন্সিবল অথরিটি আপনার ডকুমেন্ট কন্ট্রোলের যে এসওপি ওইখানে ডিফাইন করা থাকবে। টপ ম্যানেজমেন্ট থেকেই বলে দিবে, এমডি স্যার বলে দিবে যে পলিসি প্রসিডিউর গুলো আছে এগুলো তোমাদের জিএম স্যারের কাছ থেকে অ্যাপ্রুভ নিবা, অথবা এটা আমি হ্যান্ডেল করবো। এখানে আপনার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করতে পারে। আপনার অর্গানাইজেশনে যে অথরিটি পার্সন আছে, যার ওইটায় অধিকার আছে যে ওইখানে সাইন করার বা ওইটার অ্যাপ্রুভাল দেওয়ার, তার কাছ থেকে ওই অ্যাপ্রুভালটা নিয়ে নেওয়া। যেমন ডিপার্টমেন্ট হেড হইতে পারে, ম্যানেজার হইতে পারে, আপনি প্রোডাকশন ডিপার্টমেন্টের হেড যদি সে অ্যাপ্রুভাল দিলে হয়ে যায়, দ্যাটস ফাইন। আর যদি টপ ম্যানেজমেন্ট, এমডি, চেয়ারম্যান কেউ বলে যে না, প্রত্যেকটা প্রসেস আমার কাছ থেকে অথরিটি নিয়ে যাইতে হবে, সেই ক্ষেত্রে আপনি টপ ম্যানেজমেন্টের কাছ থেকে অথরিটি নিবেন। নেওয়ার পরে ডকুমেন্টটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করে দিবেন অল ইউজার্স হু নিড ইট। আপনি যে একটা প্রোডাকশনের ডিপার্টমেন্টের এসওপি করে একেবারে ফুল ফ্যাক্টরিতে দিয়ে দিলেন এমন না। যাদের প্রয়োজন, কারা? ওই প্রোডাকশনের সুপারভাইজার অথবা প্রোডাকশনের ম্যানেজার, যেই ডিপার্টমেন্টের জন্য আপনি এসওপিটা করছেন, যারা ওইটা ফলো করবে তাদের কাছে ওইটা ডিস্ট্রিবিউট করে দেওয়া। আবার ওয়ার্কারদের জন্য ইনস্ট্রাকশন হইতে পারে, সেই ক্ষেত্রে এটা ওয়ার্কারদের মধ্যে আপনি ওয়ালেট আনিয়ে দিলেন বা আপনার নোটিশ বোর্ডে আনিয়ে দিলেন।
আর যদি এটা সুপারভাইজার লেভেল হয় তাহলে তাদের মধ্যে শেয়ার করলেন, তাদেরকে ট্রেনিং করলেন, তাদের অ্যাওয়ারনেস দিলেন। হ্যাঁ, তাদেরকে একটা ট্রেনিং অ্যারেঞ্জ করে তাদের ইনফর্ম করলেন যে আপনাদের জন্য এই এসওপি ক্রিয়েট করা হয়েছে, এই এসওপি তে এই বলা আছে এজেন্ডা গুলো, এবং তাদেরকে অ্যাওয়্যার করা, এবং ওই ডকুমেন্টটা তাদেরকে কন্ট্রোলড আকারে একটা কন্ট্রোল ডকুমেন্টের সিল দিয়ে তাদের কাছে শেয়ার করা। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এরপরে কি আছে? আপডেটিং এক্সিস্টিং ডকুমেন্ট। এখন মনে করেন আপনার কাছে একটা এক্সিস্টিং ডকুমেন্ট আছে, আপনার কাছে একটা লেটার আছে, কিন্তু ওইটার মধ্যে কোনো ডকুমেন্ট কন্ট্রোলের কোনো ফরম্যাট নাই, ওটার মধ্যে কোনো হেডলাইন নাই, কোনো হেডার নাই, ফুটার নাই, কোম্পানির নাম নাই, কিছু নাই, ডেট টেট কিছু নাই। সেই ক্ষেত্রে কি করবেন? আপনি আইডেন্টিফাই দ্য নিড ফর চেঞ্জ। আপনার ওই ডকুমেন্টে কি কি চেঞ্জ করার প্রয়োজন আছে, কি কি অ্যাড করার প্রয়োজন আছে, ওগুলো আগে আইডেন্টিফাই করবেন। ওইটা প্রসেস ইমপ্রুভমেন্ট হতে পারে। সাপোজ আপনার প্রোডাকশনে আগে ছিল ম্যানুয়াল একটা মেশিন, হ্যাঁ, তো এখানে আপনি একটা অটোমেশন মেশিন, সেই ক্ষেত্রে আপনার ওইটা ইনফর্ম করতে হবে, এসওপিটা আপডেট করতে হবে যে এখন এই মেশিনে আসছে, এই মেশিনে এইভাবে ওইটাকে ইউজ করতে হবে। বা সুপারভাইজারদের বলা যায় আমাদের এই প্রসেসে আছে, এখন থেকে তোমার ওয়ার্কারদের তুমি এই প্রসেসে কাজ করাবা, এটা হইতে পারে। আবার আমার এই যে যা বললাম, আমার ডকুমেন্ট কন্ট্রোল মিসিং থাকতে পারে, ওগুলো অ্যাড করা। নিউ সিস্টেম, নতুন কোনো সিস্টেম থাকলে বা কোনো ভুল থাকলে কারেকশন, এইগুলোকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এক্সিস্টিং ডকুমেন্টের ক্ষেত্রে। তারপরে কি আমার উদ্দেশ্যটা কি, কেন আমি চেঞ্জ করতেছি, হ্যাঁ, এবং ওইটাকে রিভিউ করা উইথ রিলেভেন্ট পারসন। আপনি প্রোডাকশনের একটা চেঞ্জ আনতেছেন, সেটা কিন্তু প্রোডাকশনের ডকুমেন্টের যে রিলেভেন্ট পারসন আছে, ওই প্রোডাকশন ডিপার্টমেন্টের যারা লোকজন আছে এদের সাথে রিভিউ করে নিতে হবে যে না, হ্যাঁ আমি এটা চেঞ্জ করতেছি, এটা কি ঠিক আছে কিনা, আমি এই এই পার্টে চেঞ্জ আনতেছি, বা আপনাদের এই এই প্রসেসে চেঞ্জ হয়েছে, আপনাদের জন্য এটা রেলিভেন্ট কিনা, তাদের সাথে ইনশিওর করে আপনি ওইটাকে আপডেট করবেন। আপডেট দ্য ডকুমেন্ট উইথ নিউ ভার্সন অর রিভিশন নাম্বার। সাপোজ আপনি প্রথম একটা প্রোডাকশনের এসওপি করছেন, ওইটা বছর দুয়েক হয়ে গেছে, এখন আপনার প্রসেসে অনেক চেঞ্জেস আসছে, হ্যাঁ, আপনি ওইটাকে ডকুমেন্ট আপডেট করছেন, তাদের কাছে শেয়ার করছেন, রিভিউ করে নিয়ে আপনি আপডেট করে রাখছেন। ওইটা কি তাহলে আপনার রিভিশন নাম্বারটা চেঞ্জ করতে হবে এবং এফেক্টিভ ডেটটা চেঞ্জ করতে হবে, যে না আমার এটা 2 নাম্বার রিভিশন, এটা আমি এত তারিখ থেকে এটা এফেক্টিভ হইলো ডকুমেন্টটা, হ্যাঁ। আর পুরনো যে ডকুমেন্টটা ছিল ওইটাকে ওল্ড ভার্সনকে অবসোলিট একটা সিল মেরে, অবসোলিট লেখা একটা সিল মেরে আপনি ওইটাকে রেখে দিবেন, যেন কনফিউশন দূর হয়, কেউ যেন ওইটা দেখে ফলো না করে, সেজন্য অবসোলিট সিলটা দেখে বুঝতে পারে যে না এটা এখন আর ফলো করা যাবে না। এখন নর্মালি এইচআর ডিপার্টমেন্ট হচ্ছে ডকুমেন্ট কন্ট্রোল গুলো করে থাকে, সেই ক্ষেত্রে এইচআর এর রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার ডকুমেন্ট, এটা ভ্যারি করতে পারে। আপনার অর্গানাইজেশন যদি আপনার ডকুমেন্ট কন্ট্রোলের এসওপি তে লিখে দেয় যে না এটা অ্যাডমিন মেনটেন করবে, দ্যাটস আপ টু ইউর ম্যানেজমেন্ট, বাট ইউজুয়ালি এইচআর ডিপার্টমেন্ট এগুলো ফলো করে থাকে। তাহলে কি এইচআর এর কাজ হবে কি, নতুন ডকুমেন্ট যেই করছে সে একে ওইটা রিপোর্টিং করবে যে না ডকুমেন্ট এটা আপডেট হয়েছে। সাপোজ প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রোডাকশন ম্যানেজারই ওইটা আপডেট করছে, আপডেট করে এটা এইচআর কে দিবে যে আমার এটা কন্ট্রোল ডকুমেন্টে আমার রিভিশন নাম্বার এটা 2, আমার পুরানো এটা অবসলিট। এইচআর ডকুমেন্ট কি করবে, যত ডকুমেন্ট আছে সব কালেক্ট করে প্রিভিয়াস গুলো, অথবা প্রোডাকশনকে দিয়ে, প্রোডাকশন যদি কালেক্ট করে নিয়ে আসে দ্যাটস ফাইন, ওইটাকে অবসলিট সিল মেরে ওইটাকে আলাদা সরায় রাখবে, এবং নতুন যে ডকুমেন্টটা হয়েছে ওইটা অথরিটির অ্যাপ্রুভালের পরে ওইটাকে ডিস্ট্রিবিউট করে দিবে। এখন অবসলিট ডকুমেন্টটা অনেক অর্গানাইজেশন প্রুফ আকারে অনেক রেকর্ড আছে যেটা রেখে দিতে হয় 2 বছর 3 বছর, ওইটা আর্কাইভে রেখে দিতে হয় একটা সেফ সিকিউর জায়গায়। ওইটাও আপনার ডিপার্টমেন্ট বা আপনার অর্গানাইজেশনের এসওপির উপর ডিপেন্ড করে। আপনার অর্গানাইজেশন যদি বলে যে না 2 বছর রাখতে হবে 2 বছর, 3 বছর রাখতে হবে 3 বছর, ঠিক আছে। আহ, আপনার ওইটাকে আর্কাইভ অর সেফলি ডিসকার্ড টু এ আউটডেটেড ভার্সন, একটা আপডেটেড ভার্সন দিয়ে অবসলিট সিল দিয়ে ওইটাকে একটা সেফ লোকেশনে রেখে দিতে হবে আর্কাইভ হিসেবে, ঠিক আছে। তারপরে কি, শেয়ার দ্য নিউ ভার্সন উইথ অল ইউজার্স ইফ নিডেড, প্রোভাইড ট্রেনিং। এরপরে আপনি ওই যে যেটা বললাম সবার সাথে ওইটা শেয়ার করা, এবং যদি প্রয়োজন হয় ওই যে ডকুমেন্টে কি আপডেট হয়েছে, কোথায় আপডেট হয়েছে, নতুন নিয়ম কানুন কি এসেছে, এটার উপর সবাইকে ট্রেনিং প্রোভাইড করা, যাদের জন্য ওই ডকুমেন্টটা প্রযোজ্য। এমন না যে সবাইকে ডেকে, ওই ডিপার্টমেন্টের ওই ডকুমেন্টটা যারা ফলো করবে, যাদের জন্য এই ডকুমেন্টটা করা, তাদের সাথে ট্রেনিং এর মাধ্যমে ওইটাকে শেয়ার করা। এতটুকু আমরা বুঝছি কিনা?
একটু ফিডব্যাক দিবেন সবাই প্লিজ। ক্লিয়ার স্যার? স্যার একটা কোয়েশ্চেন ছিল ছোট করে। জি জি প্লিজ স্যার। জি স্যার, যেটা অবসলিট হবে, অবসলিটের জন্য কি এক নজরে দেখতে পারে কি কি আমি অবসলিট করলাম বিগত সালগুলোতে, এগুলোর জন্য কোনো আলাদা ডকুমেন্ট কি রাখা দরকার আছে কোনো অডিট রাষ্ট্র যদি দেখতে চাই? জি জি জি, এইটার জন্য আছে। আপনি একটা অবসলিট ডকুমেন্ট লিস্ট করে রেখে দিবেন। আপনার এত তারিখ একটা ডেট দিয়ে, সিরিয়াল নাম্বার, ডকুমেন্ট নেম, এফেক্টিভ ডেট কত তারিখ ছিল বা ওইটা কত থেকে অবসলিট হয়েছে, ডেট দিয়ে আপনি ওইটা কোথায় রাখছেন যদি লোকেশন উল্লেখ করার প্রয়োজন মনে করেন, একটা লিস্ট করে ওইটার অ্যাপ্রুভাল নিয়ে রেখে দিবেন। ওইটা আপনার একটা রেকর্ড, যে ইন ফিউচারে সাপোজ আপনার একটা ডকুমেন্ট, একটা পুরনো ডকুমেন্ট কেউ ফলো করে ভুল করলো, সেই ক্ষেত্রে কিন্তু ব্লেম আপনার কাছেও আসতে পারে যে কেন ডকুমেন্ট পুরানোটা হয়েছে, সরানো হয় নাই কেন। তখন আপনি যখন ট্রেনিং দিছেন, আপনি যখন ওইটা অবসলিট করে অবসলিট লিস্টে আপডেট করে রাখছেন, তখন কিন্তু আপনি প্রমাণ দেখাইতে পারবেন যে না, আমি এটাকে অবসলিট জানানো হয়েছে তারপরেও কেন তারা এটা ফলো করছে, আমি তাদের নতুন আপডেটেড ডকুমেন্টের ট্রেনিং দিয়েছি, আমার কাছে ট্রেনিং এর রেকর্ডও আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেসপন্সিবিলিটি থেকে সেফ থাকবেন। বুঝতে পারছি? থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, এই পার্টটা তাহলে গেল। এখন আমার ডকুমেন্ট কি কি ধরনের হয় বা ডকুমেন্টের শ্রেণীবিন্যাস, আমরা স্কুল লাইফে যেমন শ্রেণীবিন্যাস করতাম এরকম ডকুমেন্টের বিভিন্ন ধরন আছে। হ্যাঁ, আমরা ডকুমেন্ট কিভাবে কন্ট্রোল করবো ওই পার্টটাতে আসতেছি। ডকুমেন্টের লেভেল 1, 1 নম্বর লেভেলের ডকুমেন্ট গুলো কি আমার কোয়ালিটি ম্যানুয়াল বা যে কোনো ম্যানুয়াল হতে পারে। কারণ কি, ওইটা আপনার অর্গানাইজেশনের জন্য আপনার ম্যানুয়ালটা হচ্ছে নীতিমালা, এক কথায় আপনার জন্য আইন বা আপনার জন্য হাদিস। সেই ক্ষেত্রে ওই ম্যানুয়ালটা হচ্ছে লেভেল 1 এর ডকুমেন্ট। আপনার কোম্পানির স্কোপ আপনার জন্য আহ কি বলে লেভেল 1 এর ডকুমেন্ট। হ্যাঁ, লেভেল 2 এর ডকুমেন্ট কোনগুলো? যত পলিসিস আছে, অবজেক্টিভস আছে, প্রসিডিউরস আছে, মানে এক কথায় যত রকম ডিরেকশনস আছে, আপনি কে করবে, কি করবে, কিভাবে করবে, কখন করবে, কোথায় করবে, এই সব প্রশ্নের অ্যান্সার যে সমস্ত ডকুমেন্টে আপনি পাবেন, এক কথায় হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, এই জিনিসগুলো কে করবে, কোথায় করবে, কেন করবে, কিভাবে করবে, এই সবকিছুর অ্যান্সার আপনি যে সমস্ত ডকুমেন্টে পাবেন, এই সবকিছু হচ্ছে আপনার লেভেল 2 এর ডকুমেন্ট। এবং লেভেল 3 এর ডকুমেন্ট কোনগুলো? যত ফর্মস, ফরম্যাট, রেজিস্টার, লেবেল, এভিডেন্স, রেকর্ড, সবকিছু হচ্ছে আপনার লেভেল 3 এর ডকুমেন্ট। তাহলে আমরা কি জানতে পারলাম? ডকুমেন্টের লেভেল হচ্ছে 3টা। আপনার যত ম্যানুয়াল আছে, স্কোপ আছে, প্রসেস আছে, এগুলো হচ্ছে লেভেল 1 এর ডকুমেন্ট। এরপরে হচ্ছে আপনার যত ডিরেকশন, যত পলিসি, যত প্রসিডিওর, যত ইনস্ট্রাকশন, যত এই জব ডিসক্রিপশন, সব হচ্ছে আপনার লেভেল 2 এর ডকুমেন্ট। এবং যত ফর্ম, ফরম্যাট, রেজিস্টার, আপনার যত রেকর্ড আছে, যত এভিডেন্স আছে, সবকিছু সেটা হইতে পারে আপনি একটা কাজ করে একটা ছবি তুলে রাখছেন, ওইটাও আপনি সিরিয়াল নাম্বার দিয়ে একটা ফাইল করে রেখে দিবেন। এই সবগুলো হচ্ছে আপনার লেভেল 3 এর ডকুমেন্ট। ঠিক আছে? এই যে একটা চার্ট আকারে দেখানো, টপ লেভেল, মিড টিয়ার আর বটম টিয়ার। লেভেল 1, 2, 3। লেভেল 1 এ আছে ম্যানুয়াল, লেভেল 2 আছে পলিসি, প্রসিডিউরস, অবজেক্টিভস, এবং লাস্টে লেভেল 3 তে আছে রেকর্ডস, রেজিস্টার্স, ফর্মস এবং ফরম্যাট। এরপরে আমাদের কি আছে? একটা এক্সাম্পল দেওয়া। সাপোজ XYZ কোম্পানি লিমিটেডে একটা কোয়ান্টিটি ম্যানুয়াল আছে, যেটা ডিফাইন দ্য এন্টায়ার QMS ফ্রেমওয়ার্ক। একটা অর্গানাইজেশনের ও একদম ফুল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের, আপনার ম্যানেজমেন্ট সিস্টেমের গাইডলাইন ওইখানে দেওয়া আছে। ওইটা হচ্ছে আপনার লেভেল 1 এর ডকুমেন্ট। SOPs কি? স্পেসিফাই ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি, আপনার ডিপার্টমেন্ট কিভাবে কাজ করবে ওইটা যেখানে বলা আছে, ওইটা লেভেল 2 এর ডকুমেন্ট। ওটা আপনার SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। যদি এসওপি নিয়েও কোনো প্রশ্ন থাকে আমাদের চ্যানেলে যান, আপনি আমার আরো একটা এরকম ট্রেনিং পাবেন যেখানে ফুল এসওপির একদম প্রথম থেকে শুরু করে কিভাবে লিখতে লিখতে আসতে হয়, একটা এসওপি জিরো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে কিভাবে করব ওইটা বলা আছে। আচ্ছা, এসওপি হচ্ছে আমার লেভেল 2 এর ডকুমেন্ট। এবং লেভেল 3 এর ডকুমেন্ট কি? রেজিস্টার টু অপারেশনাল আউটপুট, আপনার প্রতিদিন অপারেশনাল আউটপুট কি হয়েছে ওটা আপনার রেজিস্টার করে রাখেন না, ওইটা হচ্ছে লেভেল 3 এর ডকুমেন্ট। ঠিক আছে? এখন আমরা যাই চ্যাট বক্সে। মেসেজ। আচ্ছা, এরপরে কি আছে? ডকুমেন্ট ফরম্যাটের রিকোয়ারমেন্ট। একটা ডকুমেন্ট ফরম্যাটে কি কি থাকতে হয়, মিনিমাম, ম্যাক্সিমাম আরো অনেক কিছু অ্যাড করা যায়, মিনিমাম কি কি থাকা প্রয়োজন।
একটা ডকুমেন্টের হেডার, আপনি ডকুমেন্ট এটা তো ওয়ার্ডে করেন বা হাতে লিখেই করেন, প্রথমে একটা হেডার থাকবে, উপরে মার্জিনের উপরে হেডারে আপনার কোম্পানির লোগো। এখন তো সবাই সফট কপি অনলাইনে করে বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যা করতেছেন ওইটাই। তাহলে কোম্পানির লোগো থাকতে হবে। কারণ কি, আপনার ডকুমেন্টটা কার, কোন অর্গানাইজেশনের, আপনার ডকুমেন্টটা হারায় গেল, রাস্তায় কেউ টোকায় পাইলো, সেটা কোথায় পৌঁছে দিবে? আপনার কোম্পানির একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে যে না, এইটা এই অর্গানাইজেশনের একটা ডকুমেন্ট। এরপরে কি আছে, ডকুমেন্টের নাম বা টাইটেল, এটা কি ডকুমেন্ট, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট কিভাবে রান করবে ওইটার একটা প্রসিডিওর এখানে বলা আছে। তারপরে কি, আপনার কোড দিতে হবে, একটা ডকুমেন্টের কোড দিতে হবে। কোডটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করবো, জাস্ট বলে রাখতেছি একটা ডকুমেন্টের স্পেসিফিক কোড থাকতে হয়, যে এটা কোন ডিপার্টমেন্টে কি কোড, যেন ওই কোড দেখলে সবাই বলতে পারে আহ যে এটা কোন ডিপার্টমেন্টের বা কার আন্ডারে কি ডকুমেন্ট। ওই আপনার কোডটা কিভাবে করতে হবে ওইটা উল্লেখ থাকবে আপনার ডকুমেন্ট কন্ট্রোলের যে এসওপি আপনার অর্গানাইজেশনে থাকবে, ওই এসওপি তে আপনারাই সেট করে উল্লেখ করে একটা পলিসি আকারে রেখে দিবেন যে যারাই ডকুমেন্ট করবে এই কোডিং বা এই কোডিং সিস্টেম ফলো করে করবে। কোডিংটা আমি একটা এক্সাম্পল একটু পরে দিচ্ছি। তারপর এফেক্টিভ ডেট, এই ডকুমেন্টটা যে আপনি করছেন এটা কবে থেকে এফেক্টিভ হবে এবং এটার কয় নাম্বার রিভিশন, রিভিশন নাম্বারটা এবং পেজ নাম্বার মিনিমাম উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, এই যে দেখেন একটা হেডারের আমি এক্সাম্পল দিছি, এখানে হেডারে কি কি বলা আছে দেখেন, আমি এক্সওয়াইজেড একটা লোগো দিছি, এক্সওয়াইজেড কোম্পানি লিমিটেড, কোম্পানির নাম দিছি। এরপরে আমি ডকুমেন্টের টাইটেল দিছি, টাইটেল কি আছে, এসওপি ফর এমপ্লয়ি রিক্রুটমেন্ট এন্ড অনবোর্ডিং। একটা এইচআর ডিপার্টমেন্ট যখন এমপ্লয়িকে রিক্রুট করবে কিভাবে করবে ওইটার প্রসিডিওর যেখানে লেখা আছে ওইটা হচ্ছে এসওপি ফর এমপ্লয়ি রিক্রুটমেন্ট এন্ড অনবোর্ডিং। দেখেন একটা ডকুমেন্টের কোড দিছি XYZ/HR/2/0, একটা এক্সাম্পল। সরি, এরপরে কি আমি এফেক্টিভ ডেট দিছি, এটা আজকের ডেট দেওয়া, আজকে থেকে এই ডকুমেন্টটা এফেক্টিভ হয়েছে। মানে আমি এটা যখন ডিক্লেয়ার করে দিব এবং আমার প্রিভিয়াস যে ডকুমেন্ট ছিল এটা অবসলিট করে দিলাম, তখন আর কেউ ওই ডকুমেন্টটা ব্যবহার করতে পারবে না। সবাইকে আমি ইনফর্ম করে দিব যে আজকে থেকে আমার এই এসওপি সবার ফলো করতে হবে, এবং এটাকে রিভিশন নাম্বার আমি 1 দিলাম। এবং ডকুমেন্টের ফুটারে কি থাকতে পারে, ফুটারে আমার থাকবে কোম্পানির অ্যাড্রেস, তার ইমেল, তার ওয়েবসাইট। এখন এই জিনিসগুলো আপনার অনেক অর্গানাইজেশনে আপনার লেটার হেড, অনেক না আপনি সব অর্গানাইজেশনেই লেটার হেড প্যাড ইউজ করেন, আপনাদের সফট কপি প্যাড থাকতে পারে বা প্রিন্টেড প্যাড থাকতে পারে। প্যাডের ক্ষেত্রে থাকে কি, আপনার কোম্পানির নাম, ইনফরমেশন, ইমেল, অ্যাড্রেস এগুলো থাকে, লোগো থাকে। সেই ক্ষেত্রে আপনি শুধু হচ্ছে ওই প্যাডের মধ্যে কোনো একটা পজিশনে, এটা হেডারে হইলে ভালো হয়, আপনি এই টাইটেলটা, ডকুমেন্টের কোডটা, এফেক্টিভ ডেট এবং রিভিশন নাম্বার অ্যাড করে দেবেন। রেকর্ডের ক্ষেত্রে আপনি যখন কোনো রেকর্ড কিপিং করতেছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রেকর্ডের ক্ষেত্রে আপনি একটা পেপারে প্রিন্ট দিয়ে স্টিকার করে ওই যে ফাইল, আপনার যে রেজিস্টার হইতে পারে, আপনার একটা অ্যাটেন্ডেন্স শিট হইতে পারে বা একটা বই হইতে পারে, অ্যাটেন্ডেন্সের খাতা, হ্যাঁ, বা সিকিউরিটি রেজিস্টার, আপনার গেস্ট আসলো গেলে ওটা রেজিস্টার, তাহলে ওই রেজিস্টারের উপরে এইরকম টাইটেল দিয়ে যে এটা আমার সিকিউরিটি রেজিস্টার, এটার কোড এত, এটা এফেক্টিভ ডেট এই ফরম্যাটটা বা এই ফরম্যাটটায় আমরা রেকর্ড কিপিং করা শুরু করছি, এফেক্টিভ ডেট এত থেকে, এটা আমাদের রিভিশন নাম্বার 1, এরকম একটা স্টিকার প্রিন্ট করে আপনি ওই ফাইলের উপরে বা ওই বইয়ের উপরে লাগাই দিবেন। ঠিক আছে, তারপর আপনার ফুটার বা ফুটারে অ্যাড্রেস এগুলো যা আছে ওইটা অ্যাজ ইউজুয়াল থাকবে। এরপরে কি আছে, ডকুমেন্ট কন্ট্রোলের কোডের ফরম্যাট। এই যে আমরা কোডটায় আসলাম, আমার নাম, এফেক্টিভ ডেট, রিভিশন নাম্বার, এগুলো তো আমরা সবাই বুঝি। কোডটার ক্ষেত্রে আমরা কি করবো, এটা একদম বেসিক একটা ফর্মুলা। এটা হচ্ছে ডকুমেন্ট কন্ট্রোল কোডের ফরম্যাট। দেখেন একটা স্যাম্পল কোড দেওয়া ছিল আমার আগের স্লাইডে, যে XYZ কোম্পানির HR এর 0201। এখন এখানে আমি কোডে XYZ দিয়ে কি বুঝিয়েছি, একটা অর্গানাইজেশন বা কোম্পানির নামের কোড। সেটা আপনার একটা ফ্যাক্টরি হইতে পারে, ওই ফ্যাক্টরির আপনারা যেভাবে 2 অক্ষর 3 অক্ষর নিয়ে যেভাবে আপনার পছন্দ হয় বা আপনার সবার অ্যাপ্রুভাল নিয়ে আপনি একটা কোড ইনশিওর করবেন। এরপর আপনার ডিপার্টমেন্টের জন্য কি কি কোড, HR হইতে পারে, প্রোডাকশনের জন্য PRD হইতে পারে, স্টোরের জন্য বা ওয়্যার হাউসের জন্য WR হইতে পারে। এটা আপনাদের ডকুমেন্ট কন্ট্রোলের যে SOP আছে ওইখানে উল্লেখ করা থাকবে যে কোন ডিপার্টমেন্টের জন্য কি কি কোড আপনারা ইউজ করবেন।
এরপর এই যে আমরা একটু আগে হায়ারকি দেখছি, ডকুমেন্টের হায়ারকি, সেখানে কি বলা আছে ডকুমেন্টের লেভেল। আমার যদি ম্যানুয়াল হয় 1, প্রসিডিউরস হয় 2, বা রেকর্ড বা ফর্মস হয় তাহলে 3, ওই অনুযায়ী আমি দিলাম 02। এটা আমার কারণ একটা এসওপির জন্য আমি কোডিং করছি। এরপরে এটা আমার এইচআর ডিপার্টমেন্টের 2 নাম্বার লেভেলের কয় নাম্বার ডকুমেন্ট, 1, 2, 3, 4, তখন আমি সিরিয়াল করে ডকুমেন্ট করে দিলাম। সাপোজ আমি এইচআর এর পুরো ডিপার্টমেন্টের একটা এসওপি করলাম, ওইটা আমার এইচআর এর 02। এরপর আমি রিক্রুটমেন্টের একটা এসওপি করলাম, ওইটাও তো এইচআর এর আন্ডার, তখন আমি এইচআর 0202 দিলাম। আবার আমি এই জব ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে একটা এসওপি করলাম, সেই ক্ষেত্রে আমি এখানে 0203 দিলাম। আবার এখানে একটা রেকর্ড হইতে পারে যে কোনো এমপ্লয়ি নতুন জয়েন করছে, তাকে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম, সে ওইটা সাইন টাইম করে দিল, ওইটা কিন্তু আমার রেকর্ড, ওইটা লেভেল 3 এর ডকুমেন্ট। তখন আমি এইচআর 03, 01, 02, 03, 04 এইভাবে আমি ডকুমেন্টের কোডিং করে গেলাম। কেন আমরা কোডিংটা ইউজ করবো? যে বাকি সব তো বুঝলাম, ডেট কেন দিব, এই দিব, কোডিংটা কেন ইউজ করবো? যেন ডকুমেন্ট ইজি টু আইডেন্টিফাই এন্ড রিট্রিভ, একটা ডকুমেন্ট যেন যে কেউ দেখলেই আপনার যে ডকুমেন্ট কন্ট্রোলের প্রসিডিউর আছে ওইটা যখন করবেন, ওইটা সব ডিপার্টমেন্টের মধ্যে একটা অ্যাওয়ারনেস ট্রেনিং করে ডিক্লেয়ার করে দিবে। সেই ক্ষেত্রে কি হবে, যে কোনো ডিপার্টমেন্টের ডকুমেন্ট দেখলেই বলতে পারবে এটা কোন ডিপার্টমেন্টের কি ডকুমেন্ট, এবং ওইটা সহজে আইডেন্টিফাই করা পসিবল হবে। এরপরে কি, এটা আপনার কনফিউশন দূর করতে সাহায্য করবে, কোনটা কার ডিপার্টমেন্টের কোন ডকুমেন্ট কে কন্ট্রোল করবে ওইটার কনফিউশনটা দূর করবে। এবং ভিজিটর বা ফ্যামিলিয়ার ফাইল আছে যেগুলা ভার্সন আছে, ভিজিটর তো না, সরি, ভার্সন এবং সিমিলার ফাইল একটা ফাইলই হইতে পারে, একই রকম হইতে পারে, কাছাকাছি হইতে পারে, ওইটার মধ্যে কনফিউশন গুলো দূর করবে এই কোডটা। সাপোর্টস ডকুমেন্ট ট্র্যাকিং এন্ড কন্ট্রোল, ডকুমেন্টকে ট্র্যাকিং করা, ট্রেসিবিলিটি করা এবং ওইটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। ইউজফুল ফর বোথ প্রিন্টেড এন্ড ডিজিটাল ফাইলিং সিস্টেম, আপনার যখন ওই অনুযায়ী আপনি ফোল্ডার করবেন বা ডিজিটাল করে আপনি ফাইলিং করে রাখলেন একটা ডিপার্টমেন্টের ফরম্যাট অনুযায়ী, রেকর্ডস অনুযায়ী ফাইল 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 করে রাখলেন, সেই ক্ষেত্রে আপনার এই কোডটা দেখলেই আপনি ঠাস 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 করে বের করে ফেলতে পারবেন যে কোনটা কোন প্রসেস, কোনটা এসওপি, কোনটা রেকর্ড, কোনটা কোন ডিপার্টমেন্টের ডকুমেন্ট, খুব ইজিলি রিট্রিভ করা যায়। নিচে দেখেন একটা ছোট করে এক্সাম্পল দেওয়া আছে, যেমন XYZ PRD/03/05। এটা কি, আমার XYZ কোম্পানি লিমিটেড, XYZ দিয়ে আমি বুঝিয়েছি, PRD দিয়ে বুঝিয়েছি আমি প্রোডাকশন ডিপার্টমেন্ট, 02 বা 03 দিয়ে বুঝিয়েছি যে আমি এটা আমার একটা ফর্মস অথবা ফরম্যাট অথবা রেজিস্টার, এবং 05 দিয়ে বুঝাইছি যে এটা আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের 5 নাম্বার রেজিস্টার বা 5 নাম্বার ফর্ম। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? সবাই একটু শেয়ার করবেন প্লিজ। আমি একটু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। জি জি প্লিজ। আচ্ছা, যদি আমি কোডের সামারাইজ বলি, তাহলে আমরা হচ্ছে যে কোনো কিছু এব্রিভিয়েশনটাকে কোড হিসেবে ইউজ করতে পারবো, রাইট? এটা কোম্পানি নেম, ডিভিশন নেম, ডিপার্টমেন্ট, হোয়াটএভার। ওকে, ফাইন, এটা ডিফাইন করবে। এটা শুনেন, এখানে একটা আছে, আমি আগেই বলেছি যে ডকুমেন্ট কন্ট্রোলে একটা প্রসিডিউর থাকবে, হ্যাঁ, আপনার অর্গানাইজেশনে, সেখানে আপনারা ডিফাইন করবেন সবাই মিলে, বা ওইটা ম্যানেজমেন্টের সাথে শেয়ার করে অ্যাপ্রুভাল নেবেন। আপনার এগুলোকে বলে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভের এসওপি বা এই টাইপের আপনার ম্যানেজমেন্ট রিলেটেড এসওপি যেগুলো আছে, একটা আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে যে আপনি কিভাবে ডকুমেন্টে কন্ট্রোল করবেন, ওইটা আপনার টপ ম্যানেজমেন্টের অথরিটি নেওয়া থাকবে। এবং ওইখানে আপনি উল্লেখ করবেন যে আপনি এইচআর ডিপার্টমেন্টকে শর্ট ফর্মে কি এইচআর ডাকবেন, অ্যাকাউন্টস কে কি এসিসি ডাকবেন, না ফাইন্যান্স ডাকবেন, না ওইটা শর্ট ফর্ম কি হবে, প্রোডাকশন কে কি আপনি পিআরডি ডাকবেন না শুধু পিআর ডাকবেন, কিউসি কে কি আপনি শুধু কিউসি ডাকবেন, মানে শর্ট ফর্ম কি হবে, এটা আপনার কোম্পানির ক্ষেত্রেও শর্ট ফর্ম কি হবে। এই জিনিসগুলো আপনার ওই ডকুমেন্ট কন্ট্রোলের এসওপি তে আপনি লিস্ট আকারে উল্লেখ থাকবে, আপনার যত ডিপার্টমেন্ট আছে ওইটা উল্লেখ করে টপ ম্যানেজমেন্ট এবং সবার সাথে শেয়ার করে ওটার অ্যাপ্রুভাল নেবেন, যে এটার জন্য সবাই জানে যে না, পিআরডি বলতে আমরা বুঝবো প্রোডাকশন ডিপার্টমেন্ট, এসিসি বলতেই বুঝবো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এইভাবে যখন শেয়ার করা থাকবে তখন যে কেউ আপনার ডকুমেন্টটা দেখলে বলতে পারবে যে এটা কোন ডিপার্টমেন্টের ডকুমেন্ট। ঠিক আছে? জি জি, তাহলে আমি সামনে আগাচ্ছি। এরপরে আপনার অথরিটির পার্ট, আপনি তো ডকুমেন্ট কন্ট্রোল করলেন, ডকুমেন্ট ক্রিয়েট করলেন, আপডেট করলেন, এরপর আপনি অথরিটি কিভাবে যাবে দেখেন। টপ ম্যানেজমেন্ট যারা আছে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, চেয়ারম্যান হতে পারে, অ্যাডভাইজর হতে পারে, তারা আপনার লেভেল 1 এবং 2 এর ডকুমেন্টেশনের অ্যাপ্রুভাল দিবে। কারণ কি,
লেভেল 1 এবং 2 এর ডকুমেন্ট গুলো হচ্ছে আপনার কোম্পানির জন্য ডিরেকশনস, ডিরেক্ট অর্ডারস, কিভাবে আপনি কাজ করবেন, আপনার কাজের রুলস কি হবে, কি কি নিয়ম আপনার মেনে চলতে হবে। সেই ক্ষেত্রে এই ডকুমেন্ট গুলোর যত অ্যাপ্রুভাল পার্ট আছে, অথরিটিয়াল পার্ট আছে, সেটা হবে টপ ম্যানেজমেন্ট। সেটা ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, চেয়ারম্যান হতে পারে, ভ্যারিজ আপ টু ইউর অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশনের সিস্টেম অনুযায়ী যে টপে আছে তাদের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এখন যদি ম্যানেজিং ডিরেক্টর স্যার একটা লেটার আকারে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে না, জিএম এটার অ্যাপ্রুভ দেওয়ার জন্য অথরিটি আমি তাকে দিয়ে দিলাম, লিখিত আকারে সে দিল এবং সে সাইন করে দিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে জিএম এর অ্যাপ্রুভাল, কিন্তু ওইটা আপনার টপ ম্যানেজমেন্টের থেকে অথরিটিয়াল হয়ে আসতে হবে। এখন অনেক অর্গানাইজেশনে কিছু সিস্টেম আছে যে আপনার একটা অর্গানাইজেশনের যে টপ ম্যানেজমেন্ট আছে এদের, আচ্ছা আটকে যেতেছে। আচ্ছা আমি কি ক্লিয়ার আছি না নেটওয়ার্কে ইস্যু করতেছে? আমাকে একটু বলেন তো, আমার কেন মনে হচ্ছে বারবার আটকে যেতেছে। আমি ঠিক আছে। ক্লিয়ারই পাচ্ছি। ক্লিয়ার আছে স্যার। দ্যাটস ফাইন। আচ্ছা, এখন অনেক অর্গানাইজেশন, বড় অর্গানাইজেশন গুলোতে যেন মিস্টেকের না হয়, একটা চার্টশিট করা থাকে, হ্যাঁ, কে কোন জিনিসের অ্যাপ্রুভাল দিবে, এবং ওই সাপোজ এমডি স্যারের সিগনেচার সহ থাকে। কারণ কি, যেন ওই ডকুমেন্টটা অন্য কেউ কপি করতে না পারে, ওই সিগনেচারটা যেন মিসম্যাচ করে দেখতে পারে, এই জন্য একটা লিস্টেডই থাকে, এটা এমডি স্যারের সিগনেচার, এটা জিএম স্যারের সিগনেচার, এটাই ওইটা আপনার পাবলিকলি অ্যানাউন্স থাকে। এবং যে কোনো ডকুমেন্ট কোনো অডিটর চাইলে ওইটাকে ভেরিফাই করতে পারবে যে না, এটা আসলেই এমডি স্যারের থেকে অ্যাপ্রুভ নেওয়া, এই সিগনেচার ঠিক আছে কিনা। ঠিক আছে, এরকম একটা ডকুমেন্ট থাকে। এরপরে আমাদের কি ডিপার্টমেন্ট হেড যারা আছে, টপ ম্যানেজমেন্ট থেকে গেলো, এরপরে ডিপার্টমেন্ট হেড হইতে পারে। ডিপার্টমেন্ট হেডরা কি করবে, যত লেভেল 3 এর ডকুমেন্ট আছে, যত রেজিস্টার রেকর্ড আছে, এগুলোর অ্যাপ্রুভাল সে যে অথরিটি দিয়ে অ্যাপ্রুভ করলো যে না, তুমি যে কাজটা করে রেকর্ড রাখছো এটা ঠিক আছে, এবং ওই ডকুমেন্ট গুলো রিভিউইং করা। আপনি একটা ডকুমেন্ট করে বারবার ড্রাফট নিয়ে তো এমডি স্যারের কাছে, চেয়ারম্যান স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টের যে হেড আছে ওই ড্রাফট গুলোর রিভিউ করবে, ওইটার কন্ট্রোলিং কপি গুলো তার কাছে থাকবে। আপনার ডিপার্টমেন্টের জন্য যে এসওপিটা ডিক্লেয়ার করা হয়েছে কন্ট্রোল আকারে, ওইটা আপনার ডিপার্টমেন্ট হেড এটা মেনটেন করবে বা এটা রেকর্ড কিপিং করবে। এবং যত রিভিউইং এর পার্ট আছে, অ্যাপ্রুভালের পার্ট আছে, ওইটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট হেড বা ম্যানেজার হইতে পারে, তার অথরিটি। এইচআর অ্যাডমিনের কাজ কি হবে? এইচআর অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হবে মেইনটেইন মাস্টার কপি। একটা ডকুমেন্ট আমি যখন করব, ওটার মাস্টার কপিটা যে আছে, ওই কপিটা এইচআর এর কাছে একটা সেফ জায়গায় থাকবে, ওইটা একটা পার্মানেন্ট সেট মাস্টার কপি হিসেবে তার কাছে থাকবে। ওইটা একদম সেফলি সিকিউর ভাবে স্টোর করে রাখতে হবে। এবং কন্ট্রোল কপি গুলো হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে শেয়ার করতে হবে। ওইটা নিয়ে আমাদের সামনে আরো আলোচনা আছে, কিন্তু এইচআর এর কাজ হচ্ছে মাস্টার কপি গুলোকে মেনটেন করা এবং ইনশিওর কন্ট্রোল কপিজ আর ইন ইউজ। তারা ইনশিওর করবে যে আমার যে রানিং যে কন্ট্রোল কপিটা আছে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে শেয়ার করা আছে কিনা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপডেটেড ডকুমেন্টটা ফলো করতেছে কিনা, এটা তাদের কাজ। তারা লাগলে ওইটার জন্য ট্রেনিং দিবে, তারা লাগলে ওইটার জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করবে। ট্রেনিং দেওয়ার জন্য তারা অথরিটি নাও থাকতে পারে, কিন্তু তারা ট্রেনিং ক্যালেন্ডার করে অ্যারেঞ্জ করবে যে প্রোডাকশন হেড প্রোডাকশন ডিপার্টমেন্টের এই বিষয়ে ট্রেনিং নিবে। প্রোডাকশন হেডকে ইনফর্ম করবে যে স্যার আপনি এই বিষয়ে একটা ট্রেনিং নেন, ক্লাস নেন বা ট্রেনিং করান, অ্যাওয়ারনেস এর দরকার আছে, ডকুমেন্টটা আপডেট হয়েছে, এটার অ্যাওয়ারনেস করার দরকার আছে। আইটি ডিপার্টমেন্ট যদি থাকে, সে এটার সফট কপিকে মেনটেন করবে এবং অনলাইন ব্যাকআপ মেনটেন করবে। ইন কেস হার্ড কপির যদি কিছু হয়, এখন তো সব জায়গাতেই সফট কপি সফটওয়্যারে বা ড্রাইভে ব্যাকআপ রাখতেছে, ওইটা আইটি ডিপার্টমেন্টের কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডকুমেন্টের সফট কপি গুলো প্রপারলি সেভ থাকে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, at XYZ company limited the production head drafts a process instruction। একটা XYZ কোম্পানি লিমিটেডে প্রোডাকশন হেড একটা প্রসেসের ইনস্ট্রাকশন দেয়, আর এই প্রসেসটা সাপোজ কাটিং এর একটা প্রসেস, এটা কিভাবে হবে সে একটা ড্রাফট রেডি করছে। ড্রাফট রেডি করে সে অ্যাপ্রুভ করাইছে ম্যানেজিং ডিরেক্টর থেকে বা টপ ম্যানেজমেন্ট থেকে। এইচআর মেইনটেইনস দ্য কন্ট্রোল কপি। এইচআর ওই কপিটার মেইন যে কপিটা আছে, মাস্টার কপিটা, ওইটা মেনটেন করবে এবং কন্ট্রোল কপি গুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবে। এবং এমডি অ্যাপ্রুভ করবে অল ফাইনাল ভার্সন। জব অ্যাপ্রুভ মানে সব ড্রাফট হইলো, রেডি হইলো, হইলো, তারপরে গিয়ে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের কাছে ফাইনাল কপি যাবে, সে অ্যাপ্রুভ করে দিবে। এরপর আপনি ডিস্ট্রিবিউট করেন বা ট্রেনিং দেন, করেন। ঠিক আছে, অ্যাপ্রুভাল প্রসেস দেখেন। অ্যাপ্রুভাল প্রসেসে কি কি আছে? প্রথমে আমার ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, এই জায়গাটা একটু মনোযোগ দিবেন।
আমার ডকুমেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে কি আছে, এ অথর বা ওনার যে লিখছে সে ড্রাফট রেডি করবে ডকুমেন্ট বেসড অন রিকোয়ারমেন্ট, প্রসিডিওরস অর রেগুলেশনস। আপনার যত নিয়ম কানুন আছে, আপনার যত রিকোয়ারমেন্ট আছে, আপনার যে প্রসিডিওর আছে, সে ওই অনুযায়ী একটা ডকুমেন্টের ড্রাফট রেডি করবে। ড্রাফট রেডি করার পরে কি হবে, includes relevant details such as purpose, scope, responsibility। ওই ড্রাফটার মধ্যে ইনক্লুড করবে যে এই ডকুমেন্টের আসল উদ্দেশ্যটা কি, এই ডকুমেন্টের কাজের পরিধিটা কতটুকু, এই ডকুমেন্ট কার কার রেসপন্সিবিলিটি আছে, এবং প্রসেসের স্টেপ বাই স্টেপ ওই যে প্রসেসের জন্য ডকুমেন্টটা করা হয়েছে ওই প্রসেসটা স্টেপ বাই স্টেপ উল্লেখ থাকবে। এরপরে কি করাবে, ওইটাকে ইন্টারনাল একটা রিভিউ করাবে। The draft is reviewed by subject matter expert or department head. সাপোজ আপনি কাটিং এর একটা এসওপি করতেছেন, প্রোডাকশনের ডিপার্টমেন্টের কাটিং প্রসেসের একটা এসওপি লিখতেছেন, সেই ক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের যে হেড আছে তাকে দিয়ে ওই ড্রাফটটা আপনি যে রেডি করছেন, আপনি এই পারপাস, স্কোপ, রেসপন্সিবিলিটি, প্রসেস এগুলো লিখে একটা ড্রাফট রেডি করে আপনি ওই ডিপার্টমেন্ট হেডের কাছে অথবা ওই কাটিং এর যে হেড আছে বা ওই কাটিং এর যে এক্সপার্টিজ আছে তার কাছ থেকে ওই প্রসেসটার রিভিউ করায় নিবেন, যে দেখেন তো আমি যে প্রসেস গুলো লিখছি এখানে কোনো কিছু মিসিং আছে কিনা, বা আমার সবকিছু অ্যাকুরেট আছে কিনা, ইনফরমেশন গুলো অ্যাকুরেট আছে কিনা। সে রিভিউ করার পরে ফিডব্যাক অনুযায়ী আপনি আবার কারেকশন করবেন, ক্লিয়ারিফিকেশন করবেন, ইমপ্রুভমেন্ট করবেন। এইটার পরে these steps ensure technical accuracy and compliance with policies। আপনার ওই যে ডিপার্টমেন্টের যে এক্সপার্টিজ আছে সে যখন ফিডব্যাক দিবে, আপনি ওই ফিডব্যাক অনুযায়ী যখন কারেকশন করবেন, ওইটার ক্লারিফিকেশন করবেন, ইমপ্রুভমেন্ট করবেন, তখন হচ্ছে আপনার এই রিভিউয়ের ফলে আপনার ওই যে ডকুমেন্টটা করলেন ওইটার টেকনিক্যাল অ্যাকুরেসি এবং ওইটা কমপ্লায়েন্সের সাথে ম্যাচ করবে। এরপরে আমাদের স্টেপ কি আছে অ্যাপ্রুভালের ক্ষেত্রে, রিভিশন এন্ড আপডেট। এখন আপনি মনে করেন যে আপনার কাটিং এর একটা প্রসিডিওর আগে থেকেই করা আছে, ঠিক আছে, আপনি ওই প্রসেসটাকে, এখন আপনার কাটিং এ নতুন মেশিন আসছে অথবা টেবিল 2-3টা বাড়ছে, সেক্ষেত্রে তো আপনার প্রসেস চেঞ্জ হইতেই পারে বা আপনার ইনস্ট্রাকশন চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে যে অথর আছে যে ডকুমেন্টটা ক্রিয়েট করবে, সে অ্যাকর্ডিং উইথ রিভিউয়ার ফিডব্যাক অনুযায়ী যে যেই আপডেট হয়েছে ওই আপডেটের ফিডব্যাক অনুযায়ী ডকুমেন্টটাকে আপডেট করবে। তারপরে কি করবে, সে ভার্সন নাম্বার, ওইটার যে ড্রাফট নাম্বার 1, 2, 3 এভাবে ভার্সন নাম্বার আপডেট করে এ নিউ ড্রাফট ইজ সার্কুলেটেড ফর রিভিউয়াল ইফ নিডেড। যদি রিভিউ আবার প্রয়োজন হয় রিভিউ করাবে, না হলে ওইটা অথরিটি নিয়ে ওইটাকে সার্কুলেট করবে, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করবে, এইচআর ডিপার্টমেন্টের থ্রুতেও হইতে পারে, ঠিক আছে। এরপরে কি আছে অ্যাপ্রুভাল। আপনার অ্যাপ্রুভালের ক্ষেত্রে অথরাইজড অ্যাপ্রুভাল নতুনের ক্ষেত্রে, এটা আপডেটের ক্ষেত্রে না, ঠিক আছে। আমার এই ডকুমেন্টটা আমি ক্রিয়েট করলাম, রিভিউ করলাম, যদি আপডেট হয় এটা মিডল পার্ট, এটা আপডেট থাকলে থাকলে, না থাকলে থাক, এটা ইফ একটা অপশন। ইন্টারনাল রিভিউ এর পরে আমি চলে গেলাম হচ্ছে আমার অ্যাপ্রুভালের পার্টে। হ্যাঁ, অথরাইজ অ্যাপ্রুভালস যেমন মানে আপনার ডকুমেন্টের লেভেল অনুযায়ী ডিপার্টমেন্টের ম্যানেজার হইতে পারে, কিউ ম্যানেজার হইতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হইতে পারে, সে ফর্মালি একটা সাইন অফ সিগনেচার দিয়ে ডেট দিয়ে সে অথরাইজ করে দিল। সিগনেচারস ইনক্লুড ডকুমেন্ট ইজ অফিসিয়ালি অথরাইজড ফর ইউজ। সিগনেচারটা আমার ইন্ডিকেট করবে যে এই ডকুমেন্টটা ইউজের জন্য অথরাইজ, ঠিক আছে। এরপর অ্যাপ্রুভাল ডেট এন্ড ভার্সন নাম্বার আর রেকর্ডেড। আপনি যখন মাস্টার লিস্ট অফ ডকুমেন্ট এই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার লিস্টের ডকুমেন্টের যে লিস্ট আছে ওই লিস্টে অ্যাপ্রুভাল ডেট কবে হয়েছে এবং রিভিশন নাম্বার দিয়ে ডকুমেন্ট কোড দিয়ে ডকুমেন্টের নামটা রেজিস্টারে অ্যাড করে ফেলবেন যে আমার এই ডকুমেন্ট এখন রানিং আছে এটা, ঠিক আছে। এরপরে কি আছে আমার distribution and control. The approved document is uploaded to the document control system and distributed to relevant user. ওই যে যেটা বললাম রিভিশন নাম্বার অ্যাড করার পরে আপনার ডকুমেন্ট কন্ট্রোল সিস্টেম, এটা আপনার সফটওয়্যার সিস্টেম ও ইআরপি সিস্টেমও থাকতে পারে অথবা ম্যানুয়ালিও আপনি করতে পারেন, কিন্তু আপনার যে সিস্টেম আছে লিস্ট আছে ওইখানে আপনি আপডেট করে ফেলবেন এবং ডিস্ট্রিবিউটেড টু রিলেভেন্ট ইউজার, ওই ডকুমেন্টের যে রিলেভেন্ট ইউজার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবেন। ওল্ড ভার্সন যেটা আছে ওইটা তাদের কাছে কালেক্ট করে আর্কাইভ, সাসপেন্ডেড অর অবসোলিট মার্কিং দিয়ে সিল করে ওইটাকে ইউজ করা থেকে প্রিভেন্ট করে ফেলবেন, ওইটাকে সেফলি কোথাও সিকিউর করে রেখে দিবেন। আর যদি হয় যে ডিস্ট্রয় করার তাহলে ডিস্ট্রয় করে ফেলবেন, অবসোলিট করার থাকলে অবসোলিট করে ফেলবেন।
এরপরে অ্যাক্সেস ইজ রিস্ট্রিক্টেড টু এনশিওর অনলি দ্য লেটেস্ট ভার্সন ইজ ইন সার্কুলেশন। এই যে যেটা বললাম, সাসপেন্ড করে ওইটাকে অবসলিট করে আপনি একটা সিকিউর জায়গায় রাখবেন, যেন ওইটা ভুলেও আবার ডিপার্টমেন্টে বা যারা আছে তাদের কাছে চলে না যায়। তারা যেন আপডেটেডটাই অলওয়েজ মেনটেন করতে থাকে এবং প্রিভিয়াসটা যেন তাদের থেকে নেওয়া কালেক্ট করে একটা সিকিউর জায়গায় রাখা হয়। এরপর আছে কি ইমপ্লিমেন্টেশন। এমপ্লয়িজ আর ট্রেন্ড ইফ নেসেসারি। যদি আপনার প্রসেসে চেঞ্জ হয়, আপনার ডকুমেন্ট আপডেট হয়, কোনো নতুন সিস্টেম চালু হয়, সেই ক্ষেত্রে আপনার ট্রেনিং নেসেসারি হইলে আপনার এমপ্লয়ি যারা আছে তাদেরকে ওই ডকুমেন্টের উপর ট্রেন করতে হবে। ওই ডকুমেন্টে কি কি করতে বলা হয়েছে, ওই ডকুমেন্টে কি কি চেঞ্জেস আসছে যদি আপডেটেড হয়, আপনার ওই ডকুমেন্টের কাজগুলো কি, রোল রেসপন্সিবিলিটি কি, কিভাবে করতে হবে, এই সব কিছু তাদের ট্রেনিং করতে হবে। এবং ডকুমেন্ট বিকাম অ্যাক্টিভ ফ্রম এফেক্টিভ ডেট। আপনি ওই ট্রেনিং এই বলে দিবেন যে এটা আজকে থেকে অথবা আগামী শনিবার থেকে অথবা আগামী রবিবার থেকে তোমরা এই সিস্টেম ফলো করবা, বা এই এফেক্টিভ ডেট থেকে এই যে ডকুমেন্টটা আমরা ইমপ্লিমেন্ট করলাম এটা ফলো করবা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন প্রসেস। এরপরে কি, আপনার যদি পিরিয়ডিক্যাল রিভিউ, আপনার যদি ওইটা আবার রিভিউ করতে হয়, আপনি বছরে একবার দুইবার, আপনি অ্যানুয়ালি বা কোয়ার্টারলি, আপনার যেভাবে মনে হয় আপনার ওই ডকুমেন্টের উপর বেস করে আপনার অর্গানাইজেশনাল সিস্টেম ফলো করে আপনি বছরে একবার দুইবার তিনবার ওইটাকে রিভিউ করবেন, যেন আমার প্রসেসের সাথে ওইটা ম্যাচ করতেছে কিনা, না আমার এখানে চেঞ্জ আনতে হবে, না কোনো কিছু আপডেট হয়েছে। কোনো কিছু আপডেট হয়ে থাকলে ওটা 1 বছর নাও হইতে পারে, 2 মাসের মাথায় একটা নতুন মেশিন আসতে পারে, প্রসেসে চেঞ্জ আসতে পারে, নতুন প্রোডাকশন লাইন হইতে পারে। ওই অনুযায়ী আপনি রিভিউ করে ওইটাকে আপডেট করবেন। ইফ চেঞ্জেস আর নিডেড দ্য ভার্সন সাইকেল স্টার্টস অ্যাগেইন। আপনি আবার এই যে ফুল প্রসেসটা ওইটা আবার আপনার ওই যে আপডেট থেকে শুরু হয়ে পুরো সাইকেলটা আবার ফ্লো করবেন, নতুন করে আপনার সাইকেলটা চলবে, যে আবার আমি ড্রাফট রেডি করবো, রিভিউ করাবো, অ্যাপ্রুভাল নিব, ডিস্ট্রিবিউট করব, ট্রেনিং করাবো, এই প্রসেসটা আপনার কন্টিনিউ চলতে থাকবে। এরপরে কি আছে, ডকুমেন্ট অ্যাপ্রুভাল প্রসেস। ওই যে অ্যাপ্রুভালের কথা বললাম এতক্ষণ, অ্যাপ্রুভালটা আমরা কি করাবো, আমাদের ফুল ডকুমেন্ট ক্রিয়েশন, রিভিউ, আপডেট, এটা তো বললাম। অ্যাপ্রুভালের পার্টে দেখেন একটা এক্সাম্পল দেওয়াই ডান পাশে, এটা হচ্ছে প্রিপেয়ার্ড বাই, রিভিউড বাই, অ্যাপ্রুভড বাই। সাপোজ প্রোডাকশন হেড বা প্রোডাকশন ম্যানেজার ডকুমেন্টটা ক্রিয়েট করছে, ঠিক আছে, সে একটা ড্রাফট রেডি করলো, রেডি করে রিভিউ নিয়ে সে আবার কারেকশন করে তার একটা সিগনেচার দিয়ে পাঠাইলো আমার ডিপার্টমেন্ট হেড হইতে পারে অথবা অপারেশন হেড হইতে পারে বা জিএম স্যার হইতে পারে। সেই ক্ষেত্রে তার কাছে পাঠাইলো, সে এটাকে রিভিউ করলো, রিভিউ করে ইফ এভরিথিং ইজ ওকে সে সিগনেচার করে দিল, এবং সে সিগনেচার করে টপ ম্যানেজমেন্টের কাছে পাঠাইলো। যদি ওইটা লেভেল 1 or 2 এর ডকুমেন্ট হয়, যে আমার এটা ওকে আছে, সব ওকে হইলে তখন অ্যাপ্রুভ করে অথরিটি দিবে যে না এই প্রসেস আজকে থেকে চালু হলো, অ্যাপ্রুভ দিবে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা টপ ম্যানেজমেন্ট। এতটুকু সবার বুঝতে কোনো সমস্যা হয় নাই তো? একটু শেয়ার করবেন প্লিজ। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এরপরে আমাদের ইস্যুইং ডকুমেন্ট। আমি ডকুমেন্টের এই যে মাস্টার কপি, কন্ট্রোল কপি, আনকন্ট্রোল কপি কি, একটা অর্গানাইজেশনের অরিজিনাল অ্যাপ্রুভ ভার্সন যেটা আপনার এমডি স্যার নিজের হাতে সাইন করে দিছে, ওইটা হচ্ছে আপনার মাস্টার কপি, বা যেটাকে আমরা এই মাস্টার কপি বলতেছি। মেইন যে কপিটা, ওইটা মাস্টার কপির সিল দিয়ে আমি আলাদা একটা সিকিউর জায়গায় এইচআর ডিপার্টমেন্টে ওইটা স্টোর থাকবে, ওইটা যেন না হারায়, না নষ্ট হয়, এই জন্য ওইটা। এবং এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য ফাইনাল সাইন্ড এমপ্লয়ি হ্যান্ডবুক স্টোরড ইন এ এইচআর লক ক্যাবিনেট। একটা লক ক্যাবিনেটে লক করে রাখা আছে, কেন? যেন ওইটা তো টপ ম্যানেজমেন্ট থেকে একটা ডিরেকশন আসছে, ডিরেক্ট একটা নিয়ম জারি হয়েছে যে এটা এইভাবে কাজ করতে হবে, ম্যানেজিং ডিরেক্টর সে নিজে লিখিত দিছে। সেই ক্ষেত্রে ওইটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, ওইটা মাস্টার কপি হিসেবে এইচআর ডিপার্টমেন্টের কাছে লকারে একটা সেফ লোকেশনে থাকবে। সে আবার কি করবে, এটাকে কন্ট্রোল কপি আকারে অফিসিয়াল ওয়ার্কিং কপি ইউজড ইন ডে টু ডে অপারেশন। এখন আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের এসওপি প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছে নাই, এইচআর লকারে স্টোর করে রেখে দিচ্ছে, তাইলে তো কাজ হবে না। এই জন্য আমার কি করতে হবে, ওইটার একটা কপি করে ওইটাকে কন্ট্রোল কপির সিল দিয়ে, যে এটা আমার আপডেটেড ভার্সন, কন্ট্রোল কপির সিল দিয়ে
আমি ওইটা ডিপার্টমেন্টে বা যার জন্য যেই প্রসেসের জন্য ওই এসওপিটা বা ওই ডকুমেন্টটা করা তার কাছে ডিস্ট্রিবিউট করে তাকে অ্যাওয়ারনেস ট্রেনিং দিয়ে কন্ট্রোল কপিটা তার কাছে দিব, সে যেন রেগুলারলি ওই ডকুমেন্ট দেখে তার কাজ ফলো করতে পারে। এ স্ট্যাম্প কন্ট্রোলড এসওপি ফর এক্সাম্পল দেওয়া একটা, যে স্ট্যাম্প কন্ট্রোলড এসওপি ফর মেশিন সেফটি ইজ গিভেন টু প্রোডাকশন ফ্লোর সুপারভাইজার। সুপারভাইজারের কাছে দেওয়া হয়েছে মেশিনের সেফটির একটা এসওপি, কিভাবে সেফটি মেনটেন করে মেশিন অপারেট করবে ওইটার একটা এসওপি আমি ক্রিয়েট করে ওইটার অথরিটি নিয়ে কন্ট্রোল কপি আমি আমার কাছে রেখে একটা মানে মাস্টার কপি আমার কাছে রেখে একটা কন্ট্রোল কপির সিল দিয়ে আমি প্রোডাকশন সুপারভাইজারকে দিয়ে দিলাম যে আজকে থেকে এই অ্যাপ্রুভ ডকুমেন্ট এই প্রসেস তুমি ফলো করবা। এটা হচ্ছে আমার কন্ট্রোল কপি। এখন আনকন্ট্রোল কপি কোনটা? আমার কন্ট্রোল কপি মাস্টার কপির সাথে তো আমরা কিনি। আনকন্ট্রোল কপি কোনটা? আনকন্ট্রোল কপি হচ্ছে যেখানে আমার বেসিক ইনফরমেশন দেওয়া আছে, যেটা আমি আউটসাইডার বাইরের কোনো মানুষকে আমি শো করবো। হ্যাঁ, কেউ আসলো, আমার একটা এক্সটার্নাল ডকুমেন্ট হইতে পারে, আমার লিগাল লাইসেন্স হইতে পারে, বা আমার কি বলে ব্রোশিওর হইতে পারে, আমার একটা প্রোফাইল হইতে পারে। ওই টাইপের জিনিসগুলো হচ্ছে আনকন্ট্রোল কপি, কারণ ওইটা আপনার কন্ট্রোলের মধ্যে নেই। ওইটা আপনার আহ, বায়ান নিয়ে যে কেউ দিয়ে দিতে পারে, আপনার প্রোফাইল, আপনার একটা ব্রোশিওর, এটা নিয়ে যে কেউ দিয়ে দিতে পারে। ওইটা হচ্ছে আনকন্ট্রোল কপি ফর জেনারেল রেফারেন্স ও শেয়ারিং আউটসাইড দ্য কোম্পানি। আপনার কোম্পানির বাইরে শেয়ার করার মতো ডকুমেন্ট আছে, ওগুলো হচ্ছে আনকন্ট্রোল কপি। ঠিক আছে, এ প্রোডাক্টের ব্রোশিওর শেয়ার উইথ ক্লায়েন্ট মার্ক ফর আনকন্ট্রোল ফর ইনফর্মাল ইউজ অনলি। ঠিক আছে, ফর ইনফরমেশন অনলি। আপনার ইনফরমেশন শেয়ারের জন্য যত ডকুমেন্ট আছে ওইটা একটা আনকন্ট্রোল সিল দিয়ে আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। কেন আনকন্ট্রোল সিল দিয়ে শেয়ার করবেন? যেন ওইটাকে কেউ রিইউজ করতে না পারে, ওইটাকে কেউ তার নিজের বলে চালায় দিতে না পারে। ঠিক আছে, আপনার কোম্পানির ডকুমেন্টের ইনফরমেশন তো ওই জায়গায় থাকবেই, আপনার কোম্পানির কোড থাকবে, আপনার কোম্পানির নাম টাম থাকবে, এর সাথে আনকন্ট্রোল একটা সিল থাকবে, যেন যে কেউ এটা বুঝতে পারে যে আপনার কাছ থেকে এটা কেউ কালেক্ট করছে, শেয়ার করছে। ঠিক আছে, এরপরে কন্ট্রোল অফ ডকুমেন্ট। ডকুমেন্টের কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কি কি ফলো করতে হবে? আমাদের অ্যাভেলেবিলিটি, আমার ডকুমেন্ট অ্যাক্সেসিবল আছে কিনা, যখন যেই জায়গায় প্রয়োজন ওই জায়গায় আমার এই ডকুমেন্টটা অ্যাক্সেসিবল আছে কিনা ওইটা আমার ফলো করতে হবে। কোনো ইনস্ট্রাকশন হইতে পারে, পলিসি হইতে পারে, সেটা ওয়ালেট আনানো থাকতে হবে। আহ কোনো ইনস্ট্রাকশন হইতে পারে, সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট হইতে পারে, এগুলো আমার জন্য যেই জায়গাতে ইউজ হয় ওই জায়গায় অ্যাক্সেসিবল থাকে, যেন ওইটা কারো খুঁজতে না হয়, ওইটা কারো খুঁজে জানতে না হয়, তার সামনে যেন এটা ভিজিবল থাকে, যেন এটা তার কাজে লাগে। প্রোটেকশন, যেই ডকুমেন্ট গুলো আপনার প্রোটেকশন করে রাখার দরকার, আপনার একটা লিগ্যাল লাইসেন্স হইতে পারে, আপনার একটা ইম্পর্টেন্ট রেসিপি থাকতে পারে, ওইটা যেন কেউ নষ্ট করতে না পারে, ওইটা যেন কেউ টেম্পারিং করতে না পারে। আপনার একটা ড্রয়িং হইতে পারে, আপনার একটা আর্ট ওয়ার্ক হইতে পারে, আপনার একটা ক্যাট ফাইল হইতে পারে, এটা যেন কেউ কপি করতে না পারে এবং টেম্পার করতে না পারে। এই জন্য অথরাইজ পার্সনের বাহিরে আপনার এই যে রোল রেসপন্সিবিলিটি অথরিটির একটা ডকুমেন্ট থাকবে, যেখানে কোন কোন ডকুমেন্ট, কোন লেভেলের ডকুমেন্ট কার কাছে থাকবে ওইটা লিখিত থাকবে, তার নাম ডেজিগনেশন সহ। সেই ক্ষেত্রে কি হবে, আনঅথরাইজ কেউর কাছে ওইটা যেন গেলে বোঝা যায় যে এটা অমুকের কাছে থাকার কথা, অমুকের কাছে নাই। ওইটার প্রোটেকশন আপনার এনশিওর করতে হবে, যেন ওইটাকে কেউ টেম্পার করতে না পারে, আনঅথরাইজ কেউ ইউজ করতে না পারে। যার যার ডেজিগনেশনের জন্য ওইটা অথরিটি আছে, যে এই ডকুমেন্ট পাওয়ার অথরিটি শুধু তারই আছে, শুধু তার কাছেই ওইটা থাকবে, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টটা প্রিজার্ভ থাকবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন, ইজি অ্যাক্সেস এন্ড রিট্রিভাল। আপনার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যার যখন যেটা দরকার সে যেন ওইটা নিতে পারে। আপনি কন্ট্রোল করবেন ঠিক আছে, সিকিউর করবেন ঠিক আছে, কিন্তু যার যেটা পাওয়ার অধিকার আছে সে যেন ওইটা ইজিলি পাইতে পারে, অমন জায়গায় ওইটা রাখতে হবে। আপনার মাস্টার কপিতে আছে, কন্ট্রোল কপি যেই যে ডিপার্টমেন্টেরটা ওই ডিপার্টমেন্টে দিয়ে রাখতে হবে, যেন তার প্রয়োজন হইলেই সে ওইটা বের করে ইউজ করতে পারে। ঠিক আছে, স্টোরেজ এন্ড প্রিজার্ভেশন, আপনি ডকুমেন্ট স্টোর করবেন, প্রিজার্ভ করবেন কিভাবে? কন্ট্রোল এনভায়রনমেন্ট, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে স্যাঁতস্যাঁত জায়গায় না, কাগজের ক্ষেত্রে যেটা প্রিন্টেড ডকুমেন্ট এমন জায়গায় রাখলেন যে স্যাঁতস্যাঁতে ভিজা নরম হয়ে ছিঁড়ে গেছে না। আপনার একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে, একটা ভালো ড্রয়ারে, একটা ফাইলে, একটা পরিষ্কার শুষ্ক জায়গায় রাখতে হবে। যদি অনলাইন হয় সেই ক্ষেত্রে ওইটাকে ব্যাকআপ রাখতে হবে, যেন আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করলো, আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেল, আর একটা জায়গায় কপি থাকে, ইউজের ক্ষেত্রে কাজে লাগানো যায়। সেই ক্ষেত্রে আপনার আইটি ডিপার্টমেন্ট এটা হ্যান্ডেল করতে পারে যদি তাদের অথরিটি দেওয়া হয়। আচ্ছা, চেঞ্জ কন্ট্রোল,
ইনশিওর দ্য লেটেস্ট ভার্সন ইজ ইন ইউজ, এটা বারবার বলা হয় যেন আপনি ইনশিওর করেন যে আপনার লেটেস্ট ভার্সনটাই ইউজ হচ্ছে। এরপরে কি, রিটেনশন ডিফাইন রিটেনশন পিরিয়ড পার ডকুমেন্ট টাইপ। আপনি একটা রিটেনশন পিরিয়ড দিয়ে দিতে পারেন, ডকুমেন্ট কন্ট্রোলের মধ্যে এটা দিতে পারেন যে আপডেটেড এই বছর এই টাইমে আপডেট হয়েছে, নেক্সট আপডেট আমরা এটাকে রিভিউ করব 1 বছর পরে, এফেক্টিভ আনটিল অমুক তারিখ। তাহলে আপনার ওই অনুযায়ী আবার ওইটাকে আপডেট করতে হবে, আর যারা ইউজ করবে তারাও এটা ফলো করবে যে আমার এতদিন পরে ওইটা আবার আপডেটের জন্য ই করতে হবে, এরপরে আমরা ওইটা ফলো করবো। ঠিক আছে। ডিসপোজিশন, আপনার যেটা অবসলিট ডকুমেন্ট হয়ে গেছে ওটা যদি আর্কাইভ করার প্রয়োজন হয়, কোনো স্টোরে 2-3 বছরের জন্য রেখে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি ওইভাবে একটা মার্ক, একটা ডেজিগনেটেড লোকেশনে ওইটা আর্কাইভ রেখে দিবেন। যদি কারোর সাথে শেয়ার করার প্রয়োজন হয় তাহলে ওইটা শেয়ার করে দিবেন। সাপোজ আপনাকে 1 বছরের জন্য কেউ একটা ডকুমেন্ট দিছে যে 1 বছর পরে এটা আমাকে কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্টটা তাদের সাইন নিয়ে ওইটা বাদ দিতে হবে, তাহলে তারটা তার সাথে রিটার্ন করে দিতে হবে। অর রিসাইকেল, যদি আপনি মানে আপনাদের পলিসিতে থাকে বা ডকুমেন্টটা যদি ওই লেভেলের হয় যে এটাকে আবার রিসাইকেল করে অন্য কাজে ব্যবহার করলে সমস্যা নাই, বা এখানে কোনো সিক্রেট ইনফরমেশন নাই, আপনি ওইটাকে রিসাইকেল করলেন অথবা অবসলিট করে ওটাকে বাদ দিয়ে দিলেন। যদি আপনার পলিসিতে থাকে, ডকুমেন্ট কন্ট্রোলের পলিসিতে থাকে যে ওটাকে ডিস্ট্রয় করে ফেলতে হবে, ডিস্ট্রয় করে ফেলেন। আর্কাইভ করতে হলে আর্কাইভ করেন। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন ইয়োর পলিসি। টুলস টু ম্যানেজ ডকুমেন্ট এফেক্টিভলি ডকুমেন্ট কন্ট্রোলের জন্য বা ম্যানেজ করার জন্য আপনি কি কি টুলস ব্যবহার করতে পারেন। এখানে দেখেন, ম্যানুয়াল ট্র্যাকিং এর জন্য আমরা এমএস, মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, ওয়ার্ড এগুলো ইউজ করি। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এক্সেল শিট আমি একটা ট্র্যাকিং নাম্বার বা একটা মাস্টার লিস্ট করে সব ট্র্যাক করতে পারি। শেয়ার ড্রাইভ, আপনি ডকুমেন্ট গুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে শেয়ার করার জন্য আপনি ড্রাইভ ইউজ করতে পারেন, ড্রপবক্স ইউজ করতে পারেন, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ ইউজ করতে পারেন। এগুলো সব এখন যেহেতু আমরা সফট কপি বেশি ইউজ করি সেই ক্ষেত্রে ক্লাউড ডিএমসি, ক্লাউড যেগুলো আছে, সার্ভার আপনাদের নিজস্ব সার্ভার থাকলে ওইটা করতে পারেন। গুগল ওয়ার্কপ্লেস আছে, এটার মধ্যে ডক, শিট, স্লাইডস আছে, অথবা মাইক্রোসফট 360 যে জায়গায় পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল সবকিছু আছে। ওভারঅল ফুল প্যাকেজ আপনি নিয়ে ক্লাউডে ওইটা ব্যাকআপ রেখে কাজ করতে পারেন। অথবা আপনার ইন্টিগ্রেটেড সিস্টেম, যেটা আমরা ইআরপি নামে চিনি, ইআরপির মধ্যে অনেকগুলো ইআরপি সিস্টেম আছে, আপনাদের কোম্পানির প্রেফারেবল একটা ইআরপি সিস্টেমে আপনি ওভারঅল সব ম্যানেজ করতে পারেন। অথবা আপনার কিউএমএস বা আইএসও স্ট্যান্ডার্ডেরও সফটওয়্যার পাওয়া যায়। ঠিক আছে, আইএসও ডক্স, ইজি ডক্স, বিডি, এরকম বিভিন্ন সফটওয়্যার আছে। ওই সফটওয়্যার নিয়ে ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইন্টিগ্রেটেড সিস্টেমে আপনার ডকুমেন্ট গুলো ম্যানেজ করতে পারবেন। এইখানে ডকুমেন্ট যদি ইন্টিগ্রেটেড সিস্টেমে ম্যানেজ করেন সেই ক্ষেত্রে আপনার অটোমেটিক নাম্বারিং কোডিং, আপনি ফর্মুলা দিয়ে রাখলে আপনি ডকুমেন্ট ক্রিয়েট করলে অটোমেটিক ফোল্ডারে নিলে তার নাম্বারিং অনুযায়ী আপনি সার্চ দিয়ে দিয়ে বের করতে পারবেন। এটা হচ্ছে বেনিফিট। চুজ টুলস বেসড অন ইউর অর্গানাইজেশনের সাইজ এবং নিড। আপনার অর্গানাইজেশনের সাইজ, আপনি একটা ছোট প্রতিষ্ঠান, আপনি ইন্টিগ্রেটেড সিস্টেম নিয়ে সার্ভার টার্ভার করে এত আপনার অ্যাবিলিটি তো নাই, তো কেন আপনি ওইটাই করবেন? আপনার অর্গানাইজেশনের সাইজ, প্রসেস, আপনার নিড বুঝে, আপনার প্রয়োজন বুঝে আপনি হয় ম্যানুয়ালি ট্র্যাকিং করেন, শেয়ার ড্রাইভে যান, অথবা ক্লাউড কিনে নেন, অথবা ইন্টিগ্রেটেড নিজেদের সার্ভার করে নিজেদের সফটওয়্যার করে নেন, কোনো সমস্যা নেই। এনশিওর সিকিউরিটি, জাস্ট এনশিওর করতে হবে যেন ডকুমেন্ট গুলো সিকিউর থাকে, ব্যাকআপ থাকে, এবং ভার্সন নাম্বার কন্ট্রোল আর ইনেবল, যেন আপনার ডকুমেন্ট গুলো আপডেট ভার্সন নাম্বার অনুযায়ী আপডেট করা থাকে, এবং যদি সফটওয়্যার হয় তাহলে ওই ফাংশন অন করা থাকে। এক্সটার্নাল ডকুমেন্ট কন্ট্রোল, এগুলো তো সব গেল আমাদের ইন্টারনাল ডকুমেন্ট নিয়ে। আমাদের এক্সটার্নাল ডকুমেন্ট কি কি? আপনার সাপ্লায়ার আপনার একটা ম্যানুয়াল দিছে, আপনার গভর্নমেন্টের ল আছে, ওগুলাও তো আপনাদের ফলো করতে হয়, ওগুলাও তো আপনাদের জন্য ডকুমেন্ট, তাই না? আপনার কাস্টমারের একটা স্পেসিফিকেশন দিছে, কাস্টমার ডিজাইন দিছে, ওইটাও কিন্তু আপনার একটা ডকুমেন্ট, কিন্তু ওটা আপনার এক্সটার্নাল ডকুমেন্ট। সেক্ষেত্রে আপনার সব এক্সটার্নাল ডকুমেন্টকে আগে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে ওইটাই ক্লিয়ারলি স্ট্যাম্প, আপনার সিল লাগাইতে হবে যে এটা এক্সটার্নাল ডকুমেন্ট, এবং ওইটার কন্ট্রোল নাম্বার দিয়ে আপনি ওইটার উপরে যা বললাম একটা স্টিকার টাইপের দিয়ে আপনি ওইটাকে ফাইলিং করবেন। সেটা আপনার লাইসেন্স হইতে পারে, আপনি একটা অল লিগাল লাইসেন্স নামে একটা লিস্ট করে লাইসেন্স গুলো একটা কোডিং করে আপনার ওইটা যদি অ্যাডমিন ডিপার্টমেন্ট মেনটেন করে তাহলে অ্যাডমিন ডিপার্টমেন্টের দ্বারা একটা সাব ফোল্ডার করে স্টিকার দিয়ে ওইটা অ্যাডমিন ডিপার্টমেন্টে রেখে দিবেন, এক্সটার্নাল ডকুমেন্টের একটা সিল দিয়ে। কন্ট্রোল অ্যান্ড ডিস্ট্রিবিউশন, হ্যান্ডেল অ্যাকর্ডিংলি
উইথ কোম্পানি ডকুমেন্ট কন্ট্রোল প্রসিডিউর, আপনার ডকুমেন্ট কন্ট্রোলের যে প্রসিডিউর আছে ওইটা অনুযায়ী আপনি এটাকে ডিস্ট্রিবিউট করলেন যথারীতি পার্সনের কাছে, যখন যার যেটা লাগবে ওই অনুযায়ী তার ডিপার্টমেন্টে দিয়ে আপডেটেড ভার্সন দিয়ে আপনি আপনার লিস্টে আপডেট করে রাখবেন। এটা হইতে পারে আপনার ড্রিঙ্কিং ওয়াটার টেস্ট রিপোর্ট, এটা আপনার অ্যাডমিনের কাছে থাকতে পারে, আপনার হইতে পারে ইটিপির ওয়াটার টেস্ট রিপোর্ট, ওইটা আপনার ইসিআর এর কাছে থাকতে পারে। এভাবে এক্সটার্নাল ডকুমেন্ট যেটা বাহির থেকে আপনি পাইছেন ওইটা যেই ডিপার্টমেন্টের যখন যেটা প্রয়োজন ওই ডিপার্টমেন্টের রেসপন্সিবল পার্সনের কাছে ডিস্ট্রিবিউট করে দিবেন, এবং ওইটাকে আপনি লাস্ট অফ অল ট্র্যাকিং করবেন। আপনার ওই একটা লিস্ট থাকে না, দেখবেন সব অর্গানাইজেশনেই আছে এক্সটার্নাল ডকুমেন্টের অন্তত পক্ষে এই লিস্টটা থাকে যে আমার এই লাইসেন্স আছে, এই লাইসেন্স এক্সপায়ার মানে অমুক তারিখ নিচে আমরা অ্যাপ্লাই করছি, অমুক তারিখ পর্যন্ত এক্সপায়ার ডেট আছে। ওইভাবে আপনি একটা এক্সটার্নাল ডকুমেন্টের লিস্ট করে ওইটা কবে আপডেট আছে রেজিস্টার করে আপনি ওইটাকে তার টাইটেল, ভার্সন নাম্বার, সিকিউর ডেট এবং কবে ওইটা আবার ফলো আপ করতে হবে এরকম একটা ডেট দিয়ে একটা লিস্ট মেনটেন করবেন। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি কিনা একটু প্লিজ। স্যার রিটেনশনের ক্ষেত্রে যে একটা এর মধ্যে যদি একটা নির্দিষ্ট ডেটের আগে যদি কোনো ডেট আপডেট করা লাগে কোনো ডকুমেন্ট, এক্ষেত্রে আমি কি মাস্টার কপি করব নাকি কন্ট্রোল কপি গুলো করব নাকি ওই যে প্রিন্টেড কপি মাস্টার অথবা কপি তো আপনার কাছেই রয়েছে, মাস্টার কপি তো আপনার কাছেই আছে, আপনি কন্ট্রোল কপি গুলোকে আগে রিটেন করবেন, রিটেন করে তারপর যদি আপডেট থাকে আপডেটটা শেয়ার করবেন। তখন রিটেনের পরে আপনার যদি সব আপডেট হয়ে যায় এরপরে আপনি মাস্টার এবং কন্ট্রোল বোথকে যদি অবসলিট করা লাগে অবসলিট করে অবসলিটের যে ডেজিগনেটেড জায়গা আছে ওইখানে আপনি কিপ করবেন, আর যদি ডিস্ট্রয় করার প্রয়োজন হয় তাহলে ডিস্ট্রয় করে ফেলবেন। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি মাস্টার কপিটা রেখে দেয় প্রুফ হিসেবে, হ্যাঁ, যে আমার প্রিভিয়াস এই প্রসেস ছিল, ওইটা আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, এটা আপনার টপ ম্যানেজমেন্ট ফিক্স করে দিবে বা আপনার প্রসেস অনুযায়ী থাকতে পারে, বাইরের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে 2-3 বছর আমার এটা রেখে দিতে হবে, সেক্ষেত্রে আপনি 2-3 বছর এটা আপনার আর্কাইভে রেখে দিবেন। এরপরে যদি ডিস্ট্রয় করার টাইম হয়ে যায় আপনি ডিস্ট্রয় করে ফেলবেন। জি জি। আরেকটা কোশ্চেন স্যার। জি স্যার আমি কন্ট্রোল ডকুমেন্টস গুলা কোথায় কোথায় ইস্যু করলাম এরকম কোনো ট্র্যাকিং রাখা দরকার আছে কি স্যার? হ্যাঁ, ওইটাই তো আপনার মাস্টার লিস্ট অফ ডকুমেন্ট যেটা বললাম, আপনার সব ডকুমেন্ট ডকুমেন্ট ডিস্ট্রিবিউশন লিস্টও থাকবে এবং মাস্টার লিস্ট থাকবে। আপনার মাস্টার লিস্টে হচ্ছে এটা অনেক ভাবে করে, কেউ করে যে সব এসওপি গুলো একটা লিস্ট করে রাখে যে এই আমার এসওপির লিস্ট, এই আমার ফর্মস ফরম্যাটের লিস্ট, অথবা সব ওভারঅল একটা মাস্টার লিস্ট অফ ডকুমেন্ট করে ওইটা আপনার ডিপার্টমেন্টের নিড অনুযায়ী করবে, এবং যে এইচআর এর প্রসেস এটা, এটার মধ্যে ফর্মস ফরম্যাট আছে এটা, ওইটার কোড এটা, এভাবে করে ফুল লিস্ট থাকে। এবং আপনার ওই ডিস্ট্রিবিউশন লিস্টে থাকবে যে এই প্রসিডিওর ফর্ম ফরম্যাট গুলো ডিপার্টমেন্ট হেড বা অমুকের কাছে তার ডেজিগনেশন নাম দিয়ে যে এর কাছে ডিস্ট্রিবিউট করা, এবং আপনার ম্যানুয়াল পলিসি এগুলো এর কাছে ডিস্ট্রিবিউট করা, ফর্ম ফরম্যাট রেজিস্টারের অথরিটি আছে। এভাবে আপনার সবকিছুর আলাদা আলাদা লিস্ট থাকতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কমন মিস্টেকস টু অ্যাভয়েড, আমাদের কি কি মিস্টেক অ্যাভয়েড করতে হবে ডকুমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে? ইউজিং আউটডেটেড অর অবসলিট ডকুমেন্ট, আমার আউটডেটেড আর অবসলিট ডকুমেন্ট যেন কখনোই ইউজ না হয়, এটা আমাদের বড় একটা মিস্টেক। এটা ইউজুয়ালি বেশিরভাগ অর্গানাইজেশনেই হয়ে থাকে, তো দেখা গেছে আপডেট হয়েছে কিন্তু অনেক ডিপার্টমেন্ট জানেই না, কিছু ডিপার্টমেন্ট জানে কিছু ডিপার্টমেন্ট জানে না। তখন কি হয়, একটা মিসকমিউনিকেশনের সৃষ্টি হয়। প্রোডাকশন ডিপার্টমেন্ট একভাবে কাজ করতেছে, মার্চেন্ডাইজার আরেকভাবে কাজ করতেছে, মার্চেন্ডাইজার অর্ডার দিছে কিন্তু প্রোডাকশন আগের নিয়মে বেড়ে ফেলেছে, তখন কিন্তু একটা ফল্ট তৈরি হয়। এই জন্য সবসময় এটা ইনশিওর করতে হয় সরি যেন অবসলিট ডকুমেন্ট ইউজ না হয়, অলওয়েজ ভেরিফাইড এবং লেটেস্ট অ্যাপ্রুভড ডকুমেন্টটা ইউজ হয়। ইস্যুইং উইদাউট প্রপার অ্যাপ্রুভাল, আপনি মনে করেন ড্রাফট করছেন, আপনার ডিপার্টমেন্ট হেড রিভিউ করে অ্যাপ্রুভ দিছে, আপনি করায় ফেলছেন, কিন্তু আপনার ওই ডকুমেন্টটা ওই প্রসেসটার জন্য টপ ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান স্যারের অ্যাপ্রুভালের প্রয়োজন। ওইটা ছাড়া আপনি ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, কাজ শুরু হয়ে গেছে, পরে একদিন হঠাৎ ম্যানেজিং ডিরেক্টর বললো বা এমডি স্যার বা চেয়ারম্যান স্যার বললো যে না আমি তো এইভাবে বলিনি, এইভাবে কাজ হচ্ছে কেন, তখন কিন্তু এটা একটা বড় ধরনের ইস্যু ক্রিয়েট হবে। এই জন্য অল ডকুমেন্ট মাস্ট বি রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভড বিফোর রিলিজ, রিলিজের আগে অবশ্যই এটা প্রপার অ্যাপ্রুভাল হয়ে তারপর রিলিজ হতে হবে। Poor version control, not labeling or tracking version can cause confusion and errors. সো ওই যে আমরা ডকুমেন্ট কন্ট্রোলের যে কোডিং করব, নাম্বারিং করব, এটা অবভিয়াসলি
অলওয়েজ আপ টু ডেট এবং ট্র্যাকিং থাকতে হবে যে কোন ডিপার্টমেন্টের কোন পলিসির আন্ডারে কোন ফর্মেট রেজিস্টার করছে। আপনার ওই মাস্টার লিস্ট অনুযায়ী অলওয়েজ সবগুলো ট্র্যাকিং থাকতে হবে। আপনার যে সূচিপত্র বা আপনার যে মাস্টার লিস্ট করছেন আপনি ডকুমেন্টের, ওই লিস্টের মধ্যে সব ডকুমেন্ট ইনক্লুডেড এবং আপডেটেড থাকতে হবে। তারপরে কি মেকিং আনঅথরাইজ চেঞ্জেস, আপনার অথরিটি আসে নাই, আপনার কোনো ইনস্ট্রাকশন আসে নাই, আপনার কোনো কি বলে রিকোয়েস্ট আসে নাই ডিপার্টমেন্ট থেকে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে কোনো চেঞ্জেসই আসে নাই, কিন্তু আপনি ডকুমেন্ট আপডেট করে রেখে দিয়েছেন, এটা হবে না। আপনার চেঞ্জের রিজন থাকতে হবে। আপনার দেখা গেছে যে প্রোডাকশন প্রসেস চেঞ্জ হয়েছে, প্রোডাকশন প্রসেস থেকে আপনাকে একটা চেঞ্জ ডকুমেন্টের রিকোয়েস্ট পাঠাবে যে আমার প্রসেসে এই চেঞ্জ আসছে, আমার ডকুমেন্টটা এই জায়গায় চেঞ্জ করতে হবে। ওই প্রুফ নিয়ে ওইটার অথরিটি নিয়ে তারপরে আপনি ডকুমেন্ট চেঞ্জ করবেন। আপনার যা মনে চাইলো হুটহাট অডিট আসছে, অডিটের আগের দিন মুখস্থ বিদ্যা বানায় ডকুমেন্ট আপডেট করে দিয়ে দিলাম, এভাবে কিন্তু না। তখন কিন্তু অডিটে আপনার একটা ডকুমেন্ট অডিটর দেখলো ওই অনুযায়ী গিয়ে প্রোডাকশন ফ্লোরে জিজ্ঞেস করবে, কিন্তু যখন দেখবে যে প্রোডাকশন ফ্লোর একভাবে বলতেছে আপনার পলিসিতে একরকম লেখা, তখন কিন্তু মিসম্যাচ হবে এবং আপনাদের জন্য এটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য কখনোই অ্যাপ্রুভাল ছাড়া এবং ওই প্রসেসের যে রিকোয়েস্ট ছাড়া কখনো কোনো ডকুমেন্ট আনঅথরাইজ ভাবে কোনো চেঞ্জ আনতে পারবেন না। তারপরে কি মিসিং রেকর্ড, কোনো রেকর্ডের আপনার ইনঅ্যাক্সেসিবল বা এখন মনে করেন যে অ্যাডমিন ছুটিতে গেছে, ডকুমেন্ট তার ডয়ারে সব তালা মারা, ডিপার্টমেন্টের একটা কাজে লাগবে, ডিপার্টমেন্ট আসছে, স্যার তো নাই, স্যার ছুটিতে গেছে, ডকুমেন্ট স্যারের কাছে। এটা হবে না। আপনার যেই ডিপার্টমেন্টের যখন যেটা প্রয়োজন এবং সিকিউর ভাবে অর্গানাইজ ভাবে ইজি টু অ্যাক্সেস লোকেশনে থাকতে হবে, যেন ওই ডিপার্টমেন্টের লোক এসে জানে যে এই জায়গায় আমি এই ডকুমেন্টটা পাবো। ঠিক আছে, অ্যাক্সেসিবল থাকতে হবে, সিকিউর থাকতে হবে, ওই জায়গায় যাওয়ার জন্য অথরিটি শুধু ওই পার্সনেরই থাকে, ওইভাবে অথরাইজ করে সিকিউর অর্গানাইজড এবং ইজি টু অ্যাক্সেস লোকেশনে ডকুমেন্ট রাখতে হবে। বেস্ট প্র্যাকটিস, আমরা কিছু কমন মিস্টেকস দেখলাম যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে, এর বিপরীতেই আছে বেস্ট প্র্যাকটিস, কি কি করলে আসলে ভালো হয়। দেখেন, ইউজ স্ট্যান্ডার্ড টেমপ্লেট ফরম্যাট, আচ্ছা, use standard template and format, maintain consistency across all document for easier understanding and compliance। আপনি এসওপি বানাইলেন, একটা ফর্মুলা করে দিবেন সবাইকে, এইচআর ডিপার্টমেন্ট থেকে বা অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে, যেই এসওপি বানাক, সাপোজ প্রোডাকশন ডিপার্টমেন্ট একটা এসওপি বানাবে, মেইনটেনেন্স একটা এসওপি বানাইলো, ড্রাফট রেডি করলো, কিন্তু সবাই যেন একই ফর্মুলা বা একই স্টাইল মেনটেন করে বা একই ফরম্যাট মেনটেন করে। সেই ক্ষেত্রে কনফিউশন দূর হয়। যখন একটা এসওপি আরেক ডিপার্টমেন্টের সাথে শেয়ার করা হয়, তারা যখন দেখলেই বুঝতে পারে যে না, এটা আমার অর্গানাইজেশনে এই প্রসেসে, তার জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়, কনসিস্টেন্সি থাকে। ঠিক আছে, এরপরে কি প্রোভাইড প্রপার ট্রেনিং। প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা এসওপি যখন আপডেট হবে, প্রত্যেকটা প্রসেস যখন আপডেট হবে, তখন ওই ডিপার্টমেন্টকে ইনশিওর করতে হবে, ওই যারা ইউজার আছে ওই ডকুমেন্টের, তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে। ইনশিওর অল স্টাফ হ্যান্ডলিং দ্য ডকুমেন্ট নো দ্য প্রসিডিওরস, টুলস অ্যান্ড কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। ওই ডকুমেন্টটার প্রসিডিওর আসলে কি, ওই ডকুমেন্টের সাথে রিলেটেড টুলস কি আছে, ওই ডকুমেন্টের সাথে রিলেটেড ফর্মস ফর্মের রেজিস্টার কি আছে, এবং কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, ওই ডকুমেন্টটা কেন দরকার, তারা যেন ওইটা সম্পর্কে ট্রেন্ড হয়, ওইটা সম্পর্কে জানে। ঠিক আছে, এরপরে কি ইমপ্লিমেন্ট ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার ইউজ ট্রাস্টেড সফটওয়্যার, আপনি যখন সফটওয়্যার ইউজ করবেন, একটা বিশ্বস্ত সফটওয়্যার ইউজ করবেন যেখানে আপনার সিকিউরিটি আছে, যেখানে আপনার ইনসিউরিটি আছে যে না, ডকুমেন্ট হারায় যাবে না, নষ্ট হবে না। ইলেকট্রনিক ডকুমেন্ট স্টোরেজ, আপনি ভার্সন কন্ট্রোল নাম্বার দিয়ে অ্যাক্সেস, আপনি ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে, আপনি ওই পাসওয়ার্ড কার কাছে শেয়ার থাকবে ওইটাও ডকুমেন্ট করে রাখবেন, যে আমার এই পিসিতে এই ডকুমেন্ট সব আছে, এটার পাসওয়ার্ড শুধু জিএম স্যারের কাছে, ডিপার্টমেন্ট হেডদের কাছে আছে, তারাই শুধু এটা অ্যাক্সেস করতে পারবে। এইভাবে সাপোজ ইনকেস আপনি নাই, সেই ক্ষেত্রে এটা কে অ্যাক্সেস করবে ওইটাও আপনার লিপিবদ্ধ আকারে থাকতে হবে, এবং তার কাছে যে পাসওয়ার্ড আছে তার অথরিটি সিগনেচার নিয়ে তাকে শেয়ার করতে হবে, যেন ইন ফিউচারে কিছু কেউ ব্লেম হলেও আপনি বলতে পারেন যে না, এটা শুধু আমার কাছে না, অমুকের কাছেও ছিল, তা সে যে পাসওয়ার্ড নিয়ে তার একটা দায়িত্ব নিল, সে ওইটাও সিগনেচার করে নিবে। ঠিক আছে, এরপরে কি কন্ডাক্ট রেগুলার অডিট, আপনি রেগুলার ইন্টারনাল অডিট করবেন, আপনার ডকুমেন্ট গুলো রিভিউ করবেন,
এবং আপডেট করবেন। দেখবেন আপনার প্রসেসের সাথে মিসম্যাচ করে দেখবেন যে আসলে আপনার প্রসেসের সাথে ওইটা যাচ্ছে কিনা। ওই অনুযায়ী আপনি যদি কোনো নন কনফার্মিটি পান বা কোনো মিস্টেক থাকে যে না আমার প্রসেসের সাথে আমার এই আপডেটেড ডকুমেন্ট যেটা আছে এটা মিসম্যাচ করতেছে, সেই ক্ষেত্রে এখানে কি কি আপডেট করতে হবে ওইটা আপনি লিস্ট করেন, ওইটা আপনি টিম মেম্বারদের সাথে রিভিউ করেন, ওইটা ওই প্রসেসের যে এক্সপার্ট আছে তার সাথে ওইটা রিভিউ করে অডিট করে অ্যাপ্রুভাল নিয়ে ওইটাকে আবার আপডেটেড প্রসিডিউরে যান। আপনার যে এই কন্ট্রোল ডকুমেন্টের আপডেট রিভিউ অ্যাপ্রুভাল ওই প্রসেসে আবার চলে যান। ঠিক আছে, এখানে আপনি পিডিসিও ইউজ করতে পারেন, প্ল্যান ডু চেক অ্যাক্ট। আপনি প্ল্যান করলেন, অডিট করলেন, অডিট করে চেক করলেন সব ঠিক আছে কিনা, যদি কোনো কারেকশন থাকে আবার ওই অনুযায়ী কাজ করলেন, আবার প্ল্যান করলেন, ডু করলেন, চেক অ্যাক্ট, এইভাবে এটাও মেনটেন করতে পারেন। এরপরে কি আছে, শিডিউল পিরিয়ডিক রিভিউ এন্ড আপডেট। আপনি একটা ডকুমেন্ট, ওইটা যেটা বললাম, আপনি একটা পিরিয়ডিক রিভিউ, আপনি রিভিউ ডকুমেন্টস রেগুলারলি টু কিপ দেম কন্ট্রোল এন্ড রিলেভেন্ট। যে আমি বছরে একবার এটা আপডেট করবো, বছরে একবার আমি এটাকে রিভিউ করব, অথবা 6 মাসে একবার, অথবা 3 মাসে একবার। আপনি ওই যে নিয়ম করবেন, আপনি ওই অনুযায়ী ওটাকে পিরিয়ডিক্যালি শিডিউল করে ওইটাকে রিভিউ করবেন এবং আপডেট করবেন। এগুলো হচ্ছে কিছু বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, এখন দেখেন জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, আমাদের প্রায় প্রেজেন্টেশন শেষের পথে। এটা হচ্ছে আপনার এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড, একটা সিনারিও, একটা কি বলে, একটা সিন কল্পনা করেন। জাস্ট এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেডের একটা নতুন এসওপি ফর হ্যান্ডেলিং ডিফেক্টিভ প্রোডাক্ট। আপনার একটা ডিফেক্টিভ প্রোডাক্ট আসলে ওটা কিভাবে হ্যান্ডেল করবে এটার জন্য একটা এসওপি রেজ হয়েছে। হুম, এসওপি আপনার এই সিচুয়েশনে আপনি কি করবেন, একটা ড্রাফট রেডি করবে কিউএ ডিপার্টমেন্ট। কিউএ ডিপার্টমেন্ট একটা ড্রাফট রেডি করে রিভিউ করাবে প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে, যে আমি এই ডিফেক্টেড প্রোডাক্ট হ্যান্ডেলিং এর জন্য আমি এই প্রসেস তৈরি করছি, এটা কি ঠিক আছে কিনা, আপনার কোনো ফিডব্যাক আছে কিনা, এখানে কোনো কারেকশন আছে কিনা। প্রোডাকশন ম্যানেজার যখন ওইটা রিভিউ করে দিবে, ওইটা অ্যাপ্রুভের জন্য চলে যাবে জেনারেল ম্যানেজারের কাছে। জেনারেল ম্যানেজার অ্যাপ্রুভ করলে আপনি তারপরে যদি ওইটা আপনার মনে হয় যে না ওই ছোট প্রসেসের জন্য টপ ম্যানেজমেন্ট দরকার নাই, ওইটা তো আপনার ডকুমেন্ট কন্ট্রোল প্রসিডিউরেই বলা আছে, তাহলে আপনি জেনারেল ম্যানেজারের অ্যাপ্রুভাল নিয়ে আপনি ওইটাকে ডিস্ট্রিবিউট করে আপনি ওই অনুযায়ী ইমপ্লিমেন্ট করা শুরু করলেন। এরপরে কি করলেন, ইস্যু, ওই অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ইস্যু করলেন, কন্ট্রোল কপির সিল দিয়ে প্রোডাকশন এবং সেলস ডিপার্টমেন্টকে ওইটা শেয়ার করে দিলেন। প্রোডাকশন এবং সেলস, কারণ কি এটার সাথে শুধু কিউসি রিলেটেড না, এটার সাথে প্রোডাকশন এবং সেলস ডিপার্টমেন্ট বোথ আর রিলেটেড। সো তাদের সাথেও এই প্রসেসটা শেয়ার করতে হবে। শেয়ার করে আপনি স্টোরড ইন ইলেকট্রিক্যালি উইথ আইটি ব্যাকআপ, আইটি ডিপার্টমেন্টের কাছে এটা দিয়ে আপনার মাস্টার কপি আপনার কাছে কিপ করে একটা কপি আপনি আইটি ডিপার্টমেন্টকে দিলেন, সে যেন এটা অনলাইন ব্যাকআপ করতে পারে। ওল্ড প্রসিডিউরে আপনি অবসোলিট সিল দিয়ে ওইটাকে আর্কাইভ করে ফেললেন এবং এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিলেন নতুন যে এসওপি হয়েছে ওইটার ব্যাপারে। ইনশিওর স্মুথ ইমপ্লিমেন্টেশন এন্ড কমপ্লায়েন্স। এখন আমাকে আপনারা বলেন যে এই ওভারঅল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা জানলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো কোয়ারিজ, কোনো জানা বা আমাদের সম্পর্কেও কোনো জানার প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। স্যার, ডিফেক্ট প্রোডাক্ট ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, যদি ডিফেক্ট প্রোডাক্ট মার্কেট থেকে কমপ্লেন আসে, এক্ষেত্রে কি রুট কজ অ্যানালাইজ করে সিএপিএ করার পর কি ডকুমেন্ট করতে হবে, নাকি কাস্টমারকে ফিডব্যাক দিলে হবে শুধু? হ্যাঁ, কাস্টমার ফিডব্যাক দিলে অবশ্যই আপনি ওইটার জন্য, যদি ওটা কমপ্লেইন থাকে, সে যদি স্যাটিসফ্যাক্টরি হয়, কাস্টমার যদি বলে যে না কাস্টমার ফিডব্যাক দিল না আমি সবকিছুতে খুশি, তাইলে তো আর কিছু করার নাই। কিন্তু সে যদি কমপ্লেইন করে তাহলে অবশ্যই একটা ফল্ট আছে। ওই ফল্টটা আমাদের কেন হলো ওইটা রুট কজ অ্যানালাইসিস করতে হবে, ওইটার কারেক্টিভ অ্যাকশন কি, প্রিভেন্টিভ অ্যাকশন কি, ওটা আমি কিভাবে কারেকশন করবো, এবং আমার প্রিভেন্টিভ অ্যাকশনও যে এটা যেন ইন ফিউচারে আমার না হয়। প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে ওইটার আবার এভিডেন্স আপনি রেকর্ড কিপিং করবেন যে না আমরা প্রিভেন্টিভ অ্যাকশন নিছি, কারেক্টিভ অ্যাকশন নিছি। ওই রেকর্ডটা যদি আপনার কাস্টমারের কাছে শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে এটা কাস্টমারের কাছেও শেয়ার করতে হবে যে না আমরা এটার প্রিভেন্টিভ কারেক্টিভ অ্যাকশন নিয়েছি। জি স্যার, কারণ ধন্যবাদ। এমনও হতে পারে যে আপনি, কাস্টমার কমপ্লেন করছে যে আমার এটা ডিফেক্ট, সে তো অর্ডার ক্যান্সেলও করে দিতে পারে। আপনি যদি তাকে ইনশিওর না করেন যে আমি সব করছি, বা আপনার একটা অডিটও হইতে পারে, অডিটের ক্ষেত্রেও যদি আপনি কারেক্টিভ প্রিভেন্টিভ অ্যাকশন না দিয়ে আপনি এটা ইনশিওর না করেন, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেশন নাও পেতে পারেন, অর্ডার নাও পেতে পারেন।
আপনার এটা অবশ্যই রেকর্ড কিপিং করতে হবে এবং ওইটার এভিডেন্স রাখতে হবে। ওকে আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার আমি একটা ডকুমেন্টস রেডি করছি, অ্যাপ্রুভ করছি, সবকিছু কমপ্লিট, ইফেক্টিভ ডেট দিচ্ছি এবং রিভিউ ডেট দিচ্ছি। হ্যাঁ, জি। কিন্তু রিভিউ ডেটের সময় আমার আসলো রিভিউ করার মতো কোনো কিছু বা কোনো চেঞ্জ নাই এখানে। সেক্ষেত্রে কি কোনো ভার্সন নাম্বার বা রিভিশন নাম্বার কোনো চেঞ্জ করার প্রয়োজন আছে আপনি কিনা? আপনি তখন আপনার ওই যে রিভিউ ডেট, যেটা আপনার উপরে তো ডেট থাকবে, এফেক্টিভ ডেট, রিভিউ হ্যাঁ, ডেট, হ্যাঁ, আপনি আবার ওইটাকে নতুন করে এফেক্টিভ করে আপনার মাস্টার ডকুমেন্টের লিস্টে আপডেট করে ডেটটা আপডেট করে দিবেন। আপনার ভার্সন নাম্বার সেম থাকলে সমস্যা নাই, তো আপনার তো প্রসেসে চেঞ্জ আছে, ভার্সন জি নাম্বার স্যার। সেম থাকবে, জাস্ট ডেটটা আপডেট হবে। জি জি স্যার, আরেকটা কিন্তু কোশ্চেন স্যার, আমাকে আরেকবার যদি একটু বলে দিতেন স্যার, কন্ট্রোল এবং আনকন্ট্রোলের মধ্যে পার্থক্যটা কি স্যার, একটু আরেকবার যদি একটু বলে দিতেন স্যার। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এই জায়গায় কি বলা আছে, এ অফিস ওয়ার্কিং কপি ইউজড ইন ডে টু ডে অপারেশন। আপনার প্রতিদিনের নিত্যদিনের কাজের ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টটা ইউজ করেন, মানে পলিসি যেটা টানানো আছে বা যেটা আপনার টেবিলে আছে, আপনি প্রতিদিন দেখতেছেন, পড়তেছেন এবং ওই অনুযায়ী কাজ করতেছেন, ওইটা হচ্ছে আপনার কন্ট্রোল কপি। হ্যাঁ, আপনার ইন্টারনাল, ওইটা শুধু আপনাদের কোম্পানির নিজস্ব মানুষের ইউজের জন্য, ওইটা হচ্ছে আপনার কন্ট্রোল কপি। মাস্টার কপি কি, ওইটারই একটা মাস্টার কপি যেটা ডিরেক্ট এমডি স্যার নিজের হাতে সাইন করছে, ওইটা হচ্ছে আপনার মাস্টার কপি। ওইটার একটা কপি করে এইচআর রেখে আপনার যে ফটোকপি বা ওইটার একটা কপি আপনাদের সবাইকে যেই যে ডিপার্টমেন্টে আছে, ডিপার্টমেন্টে যেগুলো দিছে ব্যবহারের জন্য, ওইটা হচ্ছে আপনার কন্ট্রোল কপি। আর আনকন্ট্রোল কপি ওই ডকুমেন্ট গুলাই যেগুলা আপনি এক্সটার্নাল থার্ড পার্টি কারো কাছে শেয়ার করবেন, ওগুলো হচ্ছে আনকন্ট্রোল কপি। আপনি অনেক সময় আপনার একটা ডকুমেন্ট বাইরের মানুষকে দেন না, জি স্যার, জি স্যার। জি, সেটা দিলে আনকন্ট্রোল কপির সিল মেরে দিবেন, কারণ কি সে নিয়ে নিজের বইলা যদি চালায় দেয়। এখন স্যার আমরা যেমন একটা লাইসেন্স দিলাম স্যার, সেক্ষেত্রে কি হুম, লাইসেন্সের মধ্যে কোনো আনকন্ট্রোল লিখে দেওয়ার না, প্রয়োজন আছে আপনি স্যার? তো শুনেন, লাইসেন্স দিলে আপনার অরিজিনাল লাইসেন্স কি আপনি মানুষকে দিয়ে দিবেন? দিবেন না, তো আপনি না, তো একটা কপি, ফটোকপি করে দিবেন। হ্যাঁ, ফটোকপি আপনি দেবো। কপির উপরে একটা আনকন্ট্রোল মারেন, তাতে তো আর লাইসেন্স হুম, বাতিল হয়ে যাবে না। আপনার অরিজিনাল লাইসেন্স তো আপনি একটা ফাইল কইরা ওই ফাইলে রেখে ফাইলের উপর ডকুমেন্টেড কোড দিয়ে ওইটার উপরে কন্ট্রোল কপি দিবেন। আর ওইটার উপরে তো কন্ট্রোল কপিও না, ওইটা তো হবে মাস্টার কপি। মাস্টার কপি তো আলাদা ফাইল হুম। করে এইচআর ডিপার্টমেন্টের কাছে সেভ থাকবে, আপনার কাছেও একটা কন্ট্রোল কপি থাকবে। আর যখন থার্ড পার্টি কাউরে আপনি এটা দিবেন, তখন আনকন্ট্রোল কপির একটা সিল দিয়ে দিবেন। সে যেন ওইটা নিয়ে দুষ্কৃতি বা তার যদি কোনো ব্যাড ইন্টেনশন থাকে, সে যেন ওইটা কোনো খারাপ কাজে আপনাদের নামে ইউজ করতে না পারে, এই জন্য হচ্ছে আনকন্ট্রোল কপির একটা সিল দিয়ে দিতে হয়। যেন ওইটা বাহিরের যে কেউ পাইলেই বুঝে যে এটা অন্য কারো থেকে নেওয়া একটা আনকন্ট্রোল কপি, এটা কোনো ইউজে না, এটা জাস্ট রিভিউ এর কাজে, এটা জাস্ট ভেরিফাই এর কাজে, কিন্তু এটা কোনো কাজে লাগাইতে যেন না পারে। বুঝাইতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। জি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের কারো যদি কোনো ইন ফিউচারে আরো কোনো টপিকে ট্রেনিং এর প্রয়োজন হয়, আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম ছিল ওইখানে গিয়েও আপনারা আপনাদের ফিডব্যাক দেওয়ার একটা অপশন ছিল, ওইখানে দিলে আমরা ইন ফিউচারে ওই সাবজেক্ট বা ওই টপিকের উপরেও ট্রেনিং গুলো অ্যারেঞ্জ করে থাকবো। আর আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানে, যদি কখনো কোনো প্রয়োজন হয়, আহ, কোনো সাপোর্টের প্রয়োজন হয়, জাস্ট আমাকে একটা নক দিবেন, আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমার মেইল করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইখানেও আপনার সব বিষয়ের ট্রেনিং ইনশাল্লাহ পেয়ে যাবেন। লিঙ্কও দেওয়া আছে, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে মনির একাডেমি লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ট্রেনিংটা অনেক ভালো লাগছে স্যার, অনেক কিছু নতুন জানতে পারছি এবং যেটা আমাদের ধন্যবাদ কর্মক্ষেত্রে সময় দেওয়ার বাস্তবায়ন করতে পারবো স্যার। জন্য। জি। আর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন, আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে জানাবেন, আমরা ওই বিষয়ে ট্রেনিং অ্যারেঞ্জ করার চেষ্টা করব। জি। আমিনুল ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনি অনেক অ্যাক্টিভ ছিলেন, আপনার জন্য মানে বোর ফিল হয় নাই। জি। না ভালো স্যার, আমার থাকবেন। অ্যাকচুয়ালি ট্রেনিং করতে ভালো লাগে স্যার, এবং সাথে থাকলে অনেক কিছু নতুন নতুন জানা যায়, এটাই আমার সুবিধা আর কি স্যার। থ্যাংক ইউ, একটু থাকার থ্যাংকস চেষ্টা করি স্যার আর কি।
জি, অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগছে ভাই। জি, নক ওকে দিন স্যার, হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ কথা হবে। জি, আসসালাম। ইনশাআল্লাহ স্যার, ওকে স্যার, ওকে স্যার। তাহলে আমি এখানেই শেষ করতেছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।